আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, এবং হচ্ছে এখন আমার বোর্ডও দেখা যাচ্ছে। তো আজকে মূলত হচ্ছে কিয়া আমাদের হচ্ছে কিয়া আম, স্বাধীনতা এক প্রি মেডিকেল কোর্সের ক্লাস। কিন্তু যেহেতু সবার টেস্ট চলতেছে এবং হচ্ছে কিয়া তোমাদের একটা আবদার ছিল যে ফ্রি কয়েকটা ক্লাস তোমরা করতে চাও, তাই হচ্ছে কি আজকের এই আয়োজনটা। তো আমরা আসলে খুব বেশি সময় নিব না, কজ ক্লাস কিন্তু আজকে একটু একটু দীর্ঘ হবে, ঠিক আছে? তো আমরা সরাসরি হচ্ছে কি পড়ার ভিতরে চলে যাই। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলে আশা করি সবাই কিছুটা হলেও উপকৃত হবে। আচ্ছা, তো আমরা একটু শুরু করি, হ্যাঁ? ওকে। তো প্রথমে আজকে হচ্ছে ক্লাস হচ্ছে জৈব যৌগ, এবং আজকে ক্লাসটা হচ্ছে কি অ্যালকেন পর্যন্ত হবে। তো অর্গানিক কেমিস্ট্রি আমরা কয়েকটা ক্লাসে ভাগ করব। তা আজকে হচ্ছে কি মূলত আমরা প্রথম থেকে শুরু করে অ্যালকেন পর্যন্ত পড়বো। তো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমেই বলা হয়েছে যে অর্গানিক কম্পাউন্ড কেমিস্ট্রি কি, সংজ্ঞা টঙ্গা দিছে অর্গানিক কম্পাউন্ডস কি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আজকে যে আমরা যে অর্গানিক কেমিস্ট্রি পড়বো, আমাদের মূল ফোকাসটা কিন্তু থাকবে যে মেডিকেলে কি আসে। বিকজ আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু বোর্ডের জন্য পড়লে একরকম ভাবে পড়তে হয়, বা প্রি মেডিকেলের জন্য পড়লে বা মেডিকেলের জন্য পড়লে কিন্তু একটু ভিন্নভাবে পড়তে হয়। তো আজকে আমরা সব দিক থেকে বিবেচনা করে শুধুমাত্র মেডিকেলের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেদিকে একটু ফোকাস রাখবো, তার পাশাপাশি কোনগুলো এইচএসসি তে আসার সম্ভাবনা রাখে সেগুলো আমরা বলে দিব। আচ্ছা, তো এখানে সর্বপ্রথম অর্গানিক কম্পাউন্ডস থাকে, এটার মূল বিষয় হচ্ছে যে কার্বন তাকে থাকতেই হবে। এছাড়া কি থাকে সাধারণত, এটা আমি আর একটু জুম করি। বলা হয়েছে যে কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এক্সেট্রা থাকতে পারে। শুধু তাই না, কার্বনের সাথে হাইড্রোজেন না থাকলেও, লাইক হাইড্রোজেন ব্যতীত, লাইক কোনো হাইড্রোজেন না থাকলেও কিন্তু এটা জৈব যৌগ সম্ভব। কিভাবে আমরা জানি, হেক্সাক্লোরো বেনজিনের সংকেত কি? C6 Cl6। তার মানে তার কিন্তু কোনো হাইড্রোজেন নাই, হেক্সাক্লোরো বেনজিন, কিন্তু তারপরেও সে কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে আমরা দেখতেছি যে হাইড্রোজেন থাকার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল যদি চারটা পাঁচটা মানে লাইক সবগুলো যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা এক্সাম্পল কি হতে পারে? টেট্রাক্লোরোমিথেন, সেটা কি? CCl4। মানে মিথেনের চারটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করছে ক্লোরিন, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু অর্গানিক কম্পাউন্ড, যদিও তার কোনো হাইড্রোজেন নাই। তো হাইড্রোজেন ছাড়াও কে কে থাকতে পারে? অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার, ফসফরাস, হ্যালোজেন এক্সেট্রা। তো যাই হোক, এটা আমরা যাই। অর্গানিক কম্পাউন্ড ভাইটাল ফোর্স থিওরি, এটা আসলে মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এটুকু জানলেই হবে যে ভাইটাল ফোর্স থিওরির মেইন থিমটা হচ্ছে যে এটা একটা মানে বিশ্বাস ছিল যে শুধুমাত্র জীবিত উদ্ভিদ বা প্রাণী, যে যে জিনিসটা লেখছে, যে সজীব উদ্ভিদ বা প্রাণীদেহের থেকে একটা রহস্যময় কিছু একটা জিনিস, একটা শক্তি আছে যার ফলে হচ্ছে কি এই জৈব যৌগগুলো তৈরি হয়। বাট হচ্ছে কি পরবর্তীতে প্রমাণ করা গেছে যে না, অজৈব যৌগ থেকেও আমরা বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি জৈব যৌগ তৈরি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটুকু এখান থেকে জানলি মোর দিন ইনাফ। আমরা একটু এদিকে আসি। তো এটা হচ্ছে প্রথম, হ্যাঁ, ফ্রেডি কোলার, যাকে বলা হয় ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, সে প্রথমবারের মতো কিভাবে জৈব যৌগটা আবিষ্কার করছিল, বা কিভাবে, বা সে পরীক্ষাগারে কোন জৈব যৌগটা সর্বপ্রথম আবিষ্কার করছিল, সেটা হচ্ছে ইউরিয়া। সেটা কিভাবে উৎপন্ন হয়েছিল দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেট, লেড সায়ানেটের বিক্রিয়ার ফলে কি তৈরি হয়েছে? অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হয়েছে, এবং অ্যানো সায়ানেট পরবর্তীতে পুনর্বিন্যাস বা সমানুকরণ একটা পদ্ধতির ভিতর দিয়ে যে সে হচ্ছে ইউরিয়া তৈরি করছে। এবং আমরা জানি সমানুকরণের মেন থিমটা কি, যাদের আণবিক ফর্মুলা সেম কিন্তু গাঠনিকগত দিক থেকে পার্থক্য আছে, বা ফাংশনাল গ্রুপের দিক থেকে পার্থক্য আছে। আচ্ছা, তাহলে এখানে তাই লিখছে ফেডিকুলার এরূপ অ্যামোনিয়া সায়ানাইড লবণকে, এই যে লিখছে, অ্যামোনিয়া লবণকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করে প্রমাণ করেন যে প্রাণী শক্তির সাহায্য ছাড়াই পরীক্ষা করে জৈব যৌগ তৈরি সম্ভব। এটুকু জানলে মোর দিন ইনাফ। আচ্ছা, কেন কার্বনই হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড ফর্ম করে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মেডিকেলে আসার মতো, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন করবে যে নিচের কোনটা হচ্ছে কি নিচের কোন ধর্ম দায়ী না কার্বনের কি জানি অর্গানিক কম্পাউন্ড ফর্ম করার প্রবণতার কারণে? তখন এই তিনটা অপশন থাকবে: ক্যাটেনেশন, আইসোমারিজম এবং পলিমারাইজেশন। আরেকটা যেটা অপশন থাকবে সেটা হবে অ্যান্সার। কারণ কি? কজ এই তিনটা ধর্মই কিন্তু দায়ী, হ্যাঁ, কার্বনের জন্য, যে জৈব সংখ্যা সংঘাতিক বা প্রাচুর্যের কারণ মূলত। আচ্ছা, ক্যাটেনেশন, আইসোমারিজম, যেগুলো সবগুলো বিস্তারিত একটুটা আছে, যে আমরা এখানে যাই। তো ক্যাটেনেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে? কার্বন অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার সক্ষমতাকে কার্বনের ক্যাটেনেশন বলে। আচ্ছা, মনে রাখবা ক্যাটেনেশন মূলত চেইন ফর্মেশন যে ক্যাপাসিটিটা। এখন এটার পিছনে আরো কিছু কারণ আছে, তাহলে কেন তারা চেইন ফর্ম করতে পারে সেটা নিয়ে আরো বিস্তারিত একটু পরে লেখছে, আমরা সেখানে যাওয়ার পর তখন সেটা নিয়ে আলোচনা করবো, যে কেন কার্বনের জন্য জিনিসটা ইজি। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানেই উল্লেখ করে দিছে তারা, দেখো এই জিনিসটা কিন্তু মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? কার্বনের ক্যাটানোসের সফলতার কারণ, লাইট হাইলাইট করা লাইনটা কি বলছে? কার্বনের ক্যাটানোসের সফলতার মূল কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেডিকেলে চলে আসবে যে মূল কারণ কোনটা। মূল কারণ হলো কার্বন কার্বন বন্ধন শক্তি উচ্চ মান, সেটা কি 347 কিলোজুল পার মোল।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, এই বন্ধন শক্তি এত বেশি হওয়ার কারণ কি, লাইক দেখো মূল কারণটা কিন্তু তার আগেই বলে ফেলছে, বাট পরবর্তীতে লাইক দেখো পাশের গুলো বলছে যে একই পর্যায়ের অন্যান্য যেই মৌলগুলো আছে তাদের বন্ধন শক্তি কিন্তু তুলনাভাবে কম, কিন্তু কার্বনের বেশি। এখন তারা ব্যাখ্যা করতেছে এত বেশি হওয়ার কারণ কি, খুব ভালো করে বাকি মানে পয়েন্টগুলো পড়বে। বা 3 নম্বর পয়েন্ট হচ্ছে মেডিকেল আসার মতো কোয়েশ্চেনটা এভাবে আসবে যে কার্বন কার্বন বন্ধন শক্তির পেছনে সবচেয়ে কার্যকরী শর্ত কোনটা, তখন তোমার অ্যান্সারটা কি হবে? সবচেয়ে কার্যকরী শর্ত হলো কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ এবং দ্বিতীয় শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ঠিক আছে, এটুকু জানলে মোর দেন এনাফ। সমানতা সম্পর্কে অনেক ডিটেলস তুমি জানতে পারবে, সমানতা সম্পর্কে এটুকু জানলে মোর দেন এনাফ। যে লাইক এটা না একটা ক্লাসও আছে সমানতার উপরে, তুমি দেখবা যে মেটামারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, গাঠনিক সমানতা, জ্যামিতিক সমানতা, এগুলো সমানতার সবকিছুর মেইন থিম কিন্তু এইটাই, যে সেটা হচ্ছে যে তাদের আণবিক ফর্মুলা সেম থাকবে এবং গাঠনিকগত কোনো একটা পার্থক্য থাকবে। ঠিক আছে, গঠনের ভিতরে তুমি দেখবা যে কোথাও একটা জায়গায় তারতম্য আছে বা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক যুক্ত আছে। তাহলে সমানতা অনেক বেশি দেখা যায় দেখে জৈব যৌগের এত বেশি প্রাচুর্য। ঠিক আছে, আচ্ছা। তারপর আরেকটা পয়েন্ট কি বলছে, পলিমারকরণ। পলিমারকরণের মেইন থিমটা কি, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অণু, একই অণু যখন আমরা হচ্ছে কি উচ্চ চাপ বা হচ্ছে কি উচ্চ চাপ এবং অক্সিজেনের প্রভাবে যখন, লাইক এটা একটা এক্সাম্পল দিছে অ্যাকচুয়ালি, মানে মেইন থিম হচ্ছে পলিমারকরণের মেইন থিম হচ্ছে ছোট ছোট অনেকগুলো মনোমারকে যখন আমরা একত্রিত করে বড় একটা যৌগ তৈরি করি, লাইক অনেক বড় বা লম্বা, তখন সেটাকে পলিমার বলা হচ্ছে। ঠিক আছে, এইটুকু জানলে মধ্যে না। ডিফারেন্সিয়েটিং ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস। আচ্ছা, এগুলো সবগুলো পয়েন্টই তোমার জন্য ইম্পর্টেন্ট, বাট তাও কয়েকটা কি পয়েন্টস আমি বলে দিই। সেটা হচ্ছে এইটা, দেখো কি বলছে, প্রধানত সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ গঠিত হয়। সমযোজী বন্ধন তোমরা জানো যে মূলত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা জানি যে কি জানি অর্গানিক কম্পাউন্ডস গুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই জিনিস হচ্ছে, সো এখানে সমযোজী হবে। আবার অজৈবের ক্ষেত্রে কি হচ্ছে, সমযোজীর পাশাপাশি কিন্তু আয়নিক হচ্ছে, কারণ আমরা জানি মেটাল বা ধাতব বা অধাতবের সাথে যদি বন্ধন হলে সেগুলো কিন্তু আয়নিক বন্ধন হয়। আবার অধাতব, অধাতব দেবীতে যে বন্ধন সেটা কিন্তু আবার সমযোজী বন্ধন। তাহলে সেই ক্ষেত্রে অজৈব, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অজৈব যৌগ, তাহলে সেই ক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু সমযোজী বন্ধন দেখা যায়। তার মানে আয়নিক সমযোজী দুইটাই সম্ভব। আচ্ছা, এছাড়া বাকি পয়েন্টগুলো যেগুলো যে যে জৈব যৌগ নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক, জানা কথা যে জৈবগুলোতে একটু তুলনাভাবে কম হবে আর অজৈবগুলোতে উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক। তারপর দ্রাব্যতার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে পোলার দ্রাবকগুলো যেরকম কি জানি আয়নিক কম্পাউন্ডস গুলো কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি বলছে, জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার বা বেনজিনে দ্রবণীয়। কিন্তু এখানে কিন্তু উল্টা কাহিনী, সেটা কি জৈব দ্রাবক দ্রাবকে সে অদ্রবণীয়। তো এটা কিন্তু একটা এমসিকিউ আসার মতো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখো। এরপর কি কি পয়েন্ট আছে যেটা একটু খুবই ইম্পর্টেন্ট, এছাড়া বাকিগুলো মোটামুটি পারবা। এর ভিতরে এইটা একটু কি পয়েন্ট, যে সংখ্যাটা দেখো 80 লক্ষের কাছাকাছি জৈব যৌগ, যেখানে মাত্র অজৈব যৌগ মাত্র 90,000-এর কাছাকাছি, যদিও এক এক বইতে এক এক তথ্য পাবা, এটা একটু তারতম্য থাকবে। এছাড়া মোটামুটি এইটুকু জানলে মোর দিন ইনাফ এখান থেকে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এখানে খুব বেশি দীর্ঘ আলোচনা করতে হবে না। মুক্ত শিকল জৈব যৌগ, বদ্ধ শিকল, ওপেন ওপেন চেইন মানে যেটা চেইন মোটামুটি জাস্ট মানে যেটা কোনো চক্রে নেই, মানে আসল কথা খুবই ওপেন, খুব একটা সিম্পল একটা লাইনের ভিতরে আছে। তাহলে খুব সিম্পলি এখানে আমরা দেখতেছি যে এটা একটা ওপেন চেইন গেল। এটাতে সম্পৃক্ত অসম্পৃক্ত এটা খুবই বেসিক জিনিস, এই যে সেটা হচ্ছে যে সম্পৃক্ত হচ্ছে কি কোনো ধরনের ডাবল বন্ড থাকতেছে না, কিন্তু অসম্পৃক্তের ক্ষেত্রে কি হচ্ছে, বা যাকে ইংলিশে বলা হচ্ছে আনস্যাচুরেটেড এবং সম্পৃক্ত বলা হচ্ছে স্যাচুরেটেড। অসম্পৃক্তর ক্ষেত্রে কি হচ্ছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট। এটাই হচ্ছে কি মেইন থিম। এটা আসলে অ্যালকিন অ্যালকাইন পড়ার ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট, তখন হচ্ছে জিনিসগুলো নিয়ে একটু ডিটেলস জানা লাগে, লাইক তাদের আইডেন্টিফাইং বিক্রিয়াগুলো জানতে হয়। ঠিক আছে, আচ্ছা। অসম্পৃক্ত, ডাবল বন্ড, ট্রিপল বন্ড প্রেজেন্ট। আচ্ছা, বদ্ধ শিকল মানে বোঝাই যাচ্ছে নামের ভিতরে যে যেই চেইনটা ক্লোজড, হ্যাঁ ক্লোজ মানে হচ্ছে একটা চাকরি আকারে এখানে ক্লোজড হয়ে গেছে, তাদেরকে আমরা বলছি বদ্ধ শিকল জৈব যৌগ। তারপর কি বলছে, অ্যালিসাইক্লিক যৌগ। হ্যাঁ, অ্যালিসাইক্লিক মানে হচ্ছে কি যাদের ভিতরে জেরোন্ডিং ইলেকট্রন নাই, ডাবল বন্ড নাই। দেখো এখানে কি আমরা ছবিতে দেখতেছি কোথাও কোনো ওই যে ঘূর্ণনশীল ইলেকট্রন আছে, বেনজিনের ক্ষেত্রে যখন আমরা কি করি আঁকাই যখন, তখন কিন্তু ভিতরে একটা এই বৃত্তাকার চিহ্নটা দিই, যার দ্বারা কি বোঝানো হয়, যার দ্বারা রেজোনেটিং পাই ইলেকট্রন বোঝানো হয়। বাট এখানে কিন্তু এরকম কোনো ডাবল বন্ড আমরা দেখতেছি না, রাইট? তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যালিসাইক্লিক যৌগ বলা হবে। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে এই যে যে দেখতেছো ডাবল বন্ড গুলো, এগুলো কিন্তু দেখা যায় যে স্থায়ী না, লাইক এই জায়গা কিন্তু এই ডাবল বন্ডটা কিন্তু এই জায়গায় সবসময় থাকবে এরকম না, এটা কিন্তু শিফট হতে পারে। এই জন্য হচ্ছে বৃত্তাকার দ্বারা হচ্ছে বোঝানো হয় যে অনুরণনশীল পাই ইলেকট্রনের। ঠিক আছে, বাট তাদের ক্ষেত্রেও কিন্তু ডাবল বন্ড প্রেজেন্ট আছে, তাহলে এদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতেছি। ঠিক আছে, রেজোনেটিং পাই ইলেকট্রন আছে। এবং হেটারোসাইক্লিক কারা, যাদের সাইকেল ফরমেশনে কার্বন ব্যতীত অন্য কোনো মৌল উপস্থিত আছে, যেমন অক্সিজেন থাকলে তখন আমরা তাকে বলি ফিউরান। ঠিক আছে, সিমিলারলি আরো অনেকগুলো এক্সাম্পল তোমরা দেখবা, পরের পেজে দেখতে পারবা ছবি সহ।
যে অক্সিজেন থাকলে ফিউরান বলা হচ্ছে, তারপর সালফার। দেখো এই জায়গায় কিন্তু একটা কার্বন থাকতে পারতো, কার্বন থাকলে কিন্তু সেটা হেটারোসাইক্লিক হতো না, কিন্তু এখানে কার্বনের পরিবর্তে যদি একটা অক্সিজেন আছে, এবং সবথেকে মজার জিনিস হচ্ছে অক্সিজেনের কয়টা লোন পেলেটন, দুইটা। তো দুইটা লোন পিলেটের ভিতরে একটা লোন পিলে কিন্তু সাইকেলের ভিতরে পড়ে গেছে, তাহলে ওইটাও কিন্তু অনুরণনে অংশগ্রহণ করে, এটা কিন্তু তোমাকে মাথা রাখতে হবে, ঠিক আছে। তারপর সালফার থাকলে তাকে বলা হচ্ছে থায়োফিন, তারপর এনএইচ থাকলে পাইরল, নাইট্রোজেন থাকলে বলতেছে পিরিডিন, ঠিক আছে। তারপর ইথিলিন অক্সাইড ইপক্সি। আচ্ছা, এটার একটা ঘটনা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তোমার হেটারোসাইক্লিক, বাট হেটারোসাইক্লিক অ্যারোমেটিক না। এটা তোমরা মানে পরে জানতে পারবা, অ্যারোমেটিসিটির কিছু শর্ত আছে, যেমন হাকেল সূত্র তাকে মেনে চলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে একটা চার্টের উপরে খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। এই যে দেখো, আমি তোমাকে যেটা বললাম যে ইথিলিন অক্সাইড কিন্তু হেটেরোসাইক্লিক হলে হেটের অ্যালিসাইক্লিক হবে, অ্যারোমেটিক হবে না, ঠিক আছে। অ্যারোমেটিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে হয় বেনজিন বা বেনজিনের জাতক হইতে হবে, অথবা বেনজিনের সিমিলার হইতে হবে, অথবা অথবা তাদের কি হবে, হাকেল নিয়মটা অন্তত মেনে চলতে হবে সাইক্লিকের ভিতরে। যেমন এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি ফিউরান, থায়োফিন, এরা কিন্তু কি, এরা কিন্তু হচ্ছে কি অ্যারোমেটিক কম্পাউন্ডস এর ভিতরে পড়তেছে, কারণ ওরা কিন্তু হাকেল রুলটা মেনে চলতেছে। হাকেল রুলটা কি, সেটা হচ্ছে 4n+2 সংখ্যক রেজোনেটিং পাই ইলেকট্রন থাকতে হবে, এবং এন এর শর্ত হচ্ছে কি, এন মানে এখানে আসলে রিং সংখ্যা বোঝায়। সেক্ষেত্রে মিনিমাম কি 5টা কার্বন তাদেরকে থাকতে হবে, 5টা কার্বন থাকলে তখন আমরা এন এর সংখ্যা 1 ধরতে পারবো, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম আর কি। বন্ডিং ইন অর্গানিক কম্পাউন্ডস, এখান থেকে মূলত কি পড়তে হবে আসলে। হ্যাঁ, এই যে সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব এবং আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। আচ্ছা, এটা আমি খুবই সংক্ষেপে সহজভাবে বলি, এটা খুবই ইজি। ছোটকাল থেকে সবাই শিখে আসছো, সেটা কি, সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার হয়। তো মনে রাখবা, ইলেকট্রনিক থিওরি অফ কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রনিক শব্দটা যেহেতু আছে, তাহলে উইথাউট ডাউট এটা ইলেকট্রনের সাথে সম্পর্কিত। তাহলে দেখো, এটা মেইন থিম কি বলছে, যে সেসব পরমাণু প্রত্যেক নিজের যোজ্যতা ইলেকট্রনগুলো অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সমভাবে যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন এবং শেয়ার করে উভয় পরমাণু পরস্পর যুক্ত হয়। তাহলে তোমরা টিপিক্যালি যেই সমযোজী বন্ধনের কথাটা জানো, যে ভাই ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাকে সমযোজী বলে, এটা ঠিক তাই, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে হচ্ছে, সরি, হ্যাঁ, এটা মেন থিম হচ্ছে কি এইটাই, ঠিক আছে। তো এখান থেকে একটু আমরা কয়েকটা হিসাব নিকেশ আছে, যে মিথেনের ক্ষেত্রে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা, তুমি জাস্ট খালি গুনলেই পারবা, যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, 4টা সমযোজী। তবে ইথেনের ক্ষেত্রে এটা গুনলেও পারবা, এটাতে আসলে এক্সপ্লেন করার সেরকম কিছু নাই। আচ্ছা, আর মডার্ন ওভারল্যাপিং থিওরি, দেখো শব্দের ভেতরেই কিন্তু আছে অরবিটাল ওভারল্যাপিং, তাহলে মাথা রাখবা যে এই তত্ত্বটা একই কথা বলতেছে, মানে এরকম বলতেছে না যে তারা অন্য ভিন্নভাবে কিছু হচ্ছে, বাট তারা এই মূলত দায়ী করতেছে অরবিটালের অধিক্রমণ বা ওভারল্যাপিংকে, লাইক ওভারল্যাপ করার মাধ্যমে তারা ইলেকট্রন শেয়ার করতেছে। তো দেখো, যেহেতু এটা মডার্ন অরবিটাল ওভারল্যাপিং থিওরি, সো মাথায় রাখবা যে জাস্ট এটাতে একমাত্র পার্থক্য হচ্ছে, আগের ক্ষেত্রে জাস্ট খালি ইলেকট্রনের কথা বলেছিল যে ইলেকট্রন শেয়ার করে, বাট এই ক্ষেত্রে যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে অরবিটালে অধিক্রমণের ফলে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, এবং অরবিটাল অধিক্রমণের ফলে কিন্তু ইলেকট্রনগুলো শেয়ারই হচ্ছে এসেনশিয়ালি। আচ্ছা, তো এখান থেকে এই কয়েকটা পয়েন্ট হচ্ছে কি মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই থিওরিটার মেইন কথাগুলো কি, সেটা কি বলছে, উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হতে হয়, সংযোগকারী উভয় অরবিটালের শক্তি অনুরূপ বা সমান হতে হবে, ঠিক আছে। উভয় অরবিটাল, এটা একটু পড়ে নিও, ঠিক আছে, প্রতিটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, তো আমরা একটু আগাই, সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলো মূলত তোমরা ওই ফার্স্ট পেপার চ্যাপ্টার 3তেই অনেকে মানে ওইখানেই মূলত এটা আলোচ্য বিষয়। তো এছাড়া হচ্ছে কি আমরা আরো কিছু ব্যাপার স্যাপার এখানে একটু বলবো। সেটা হচ্ছে এই যে ডিফারেন্স বিটুইন পাই অ্যান্ড সিগমা বন্ধন, এখানে সবগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট, বাট যেই পয়েন্টে স্টুডেন্টদের ভুল করার মতো, আমি নিজে কলেজ থাকতে যে জিনিসটা আর কি ভুল করতাম টুকটাক, এমসিকিউ তো একবার করছিলাম মনে আছে, সেটা হচ্ছে পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণুদ্বয়ের অক্ষ বরাবর ঘুরতে পারে না, মানে অ্যাক্সিস বরাবর সে ঘুরতে পারবে না। তো এই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট, কারণ এইটার উপরে ভিত্তি করে কিন্তু জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমতা যেটা বলা হইতেছে কি, এই যে জিওমেট্রিক আইসোমারিজম, সেটা কিন্তু ঘটতেছে এটার কারণেই, সেটা কি, অক্ষ বরাবর ঘুরতে পারবে না। এক্সাম্পল কি, সেটা হচ্ছে সাপোজ সি ডাবল বন্ড সি, এখানে দিলাম CH3, এখানে দিলাম এইচ, আর এখানে দিলাম হচ্ছে কি এইচ, এটা হচ্ছে
সিএস3, তাহলে এটাকে কিন্তু আমরা বলতেছি ট্রান্স সমানতা জিওমেট্রিক আইসোমারিজমের ক্ষেত্রে। এবং এটা কেন সম্ভব হচ্ছে, লাইক কেন এটাকে ট্রান্স হিসেবে আটকে থাকতেছে এবং অন্যটা লাইক আরেকটা যদি তৈরি করি যে এই পাশে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু সেটা সিস হয়ে যাবে। তাহলে দুইটা আলাদা আলাদা গঠন কেন সম্ভব হচ্ছে, 'cause যখন তারা অক্ষ বরাবর ঘোরার চেষ্টা করে তখন পুরো জগৎই ঘুরে যায়, সো পুরো জগৎটা ঘুরে গেলে কিন্তু ট্রান্সই থাকে, সিসই থাকে। তো মাথায় রাখবা যে এটা কেন হচ্ছে, পাই বন্ধনের কারণে হচ্ছে। পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণু অক্ষ বরাবর ঘুরতে পারে না, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সিগমা বন্ধনযুক্ত পরমাণু অক্ষ বরাবর ঘুরতে পারে, যাই হোক। এছাড়া বাকি পয়েন্টগুলো মোটামুটি পারবা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আমি এটা মানে সহজেই তোমরা পারবা, এটা হচ্ছে এইটা। এর মানে তাও একটু কনফিউশন থাকতে পারে, মাথায় রাখবা। সেটা হচ্ছে যে সিগমা বন্ধন শুধুমাত্র কাদের ক্ষেত্রে হয়, শঙ্কর অরবিটাল এদের ক্ষেত্রে, এই যে শঙ্কর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হইতে পারে। বাট পাই বন্ধন কাদের ক্ষেত্রে ঘটতে পারে, এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে। তাহলে কোন দুইটা বাদ যাচ্ছে, সেটা হচ্ছে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল, এই দুইটা জিনিস বাদ যাচ্ছে। তার মানে পি, তারপর হচ্ছে পি জে ডি, এগুলো কিন্তু তাহলে হচ্ছে কি তারা পাই বন্ধনে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে, মাথায় রেখো এটা। হাইব্রিডাইজেশন এক্সেট্রা এক্সেট্রা, sp3, আচ্ছা এইগুলো তোমাদের মূলত এই ফার্স্ট পেপারের পড়াটোরা, ঠিক আছে, তো এগুলোতে আমরা খুব একটা বেশি সময় দিব না। আমরা হচ্ছে মূলত অর্গানিক কেমিস্ট্রি মেইন জিস্ট গুলো যেগুলো সেগুলোতে একটু ফোকাস দেবো। যেমন এটা কিন্তু মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চার্টটা মূলত হচ্ছে গিয়ে কার্বনের বিভিন্ন এই যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড প্রেজেন্ট, এই যে দৈর্ঘ্যগুলো এগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। কার্বন সিঙ্গেল বন্ডের দূরত্ব কত, কার্বন হাইড্রোজেনের দূরত্ব কত, কার্বন কার্বন ডাবল বন্ড, তারপর কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা যেটা শিখতে হবে সেটা হচ্ছে বেনজিনের ক্ষেত্রে। বেনজিনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি 0.139 ন্যানোমিটার, সেটা হচ্ছে ডাবল বন্ড, লাইক নর্মাল কার্বন কার্বন ডাবল বন্ডের থেকে একটু বেশি। এটা রিজনও আছে, সেটা হচ্ছে তাদের ওই ডাবল বন্ডটা কিন্তু স্থায়ী না, সেটা রেজোনেটিং, সো কম্পারেটিভলি ডাবল বন্ডের ডিস্টেন্সটা ওদের সবসময় একটু বেশি থাকে। আচ্ছা, গেল। তারপর কোনটা পার্সেন্টেজ কি, এটা হচ্ছে মানে মেডিকেল প্রস্তুতির এমসিকিউ হিসেবে এগুলো আসে। আশা করি তোমরা এগুলো পারবা, মানে ইজি। দেখো এখানে মোট হচ্ছে কি তোমার চারটা অরবিটাল মিলে হচ্ছে শঙ্কর অরবিটাল তৈরি করছে, এস এর পার্সেন্টেজ 25 হবে। মানে বোঝা যাচ্ছে এখানে তিনটা আছে, সো এক একটার জন্য 33.3% হবে, এক্সেট্রা এক্সেট্রা। আছে গেল। হোমোলোগাস সিরিজ জিনিসটা কি, এটা তোমরা খুবই কমনলি জানো, সময় নষ্ট করবো না। যেমন ধরো অ্যালকেন, অ্যালকেন বলতে বোঝাচ্ছে সাপোজ ধরো মিথেন, এরপর হচ্ছে কি ইথেন, রাইট? সেটা কি CH3 CH3। তাহলে সেই ক্ষেত্রে একটা কমন একটা ফর্মুলা পাচ্ছি আমরা, স্টিলের কি CnH2n+2। তাহলে এইটাকে আমরা হচ্ছে কি অ্যালকেনের হোমোলোগাস ফর্মুলা বলবো। তো এই সিরিজে যতগুলো আমরা পাবো লাইক মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, এগুলো সবগুলো হচ্ছে একই সিরিজের আন্ডারে, এবং এই সিরিজটাকে আমরা বলবো হোমোলোগাস সিরিজ। তাহলে এই সিরিজটা আমরা সবার ক্ষেত্রে পাচ্ছি, কাদের ক্ষেত্রে পাচ্ছি, অ্যালকেন, অ্যালকাইন এর ক্ষেত্রে পাচ্ছি, অ্যালকিনের ক্ষেত্রে পাচ্ছি, অ্যালকোহল, সবার ক্ষেত্রে পাচ্ছি। তো এটা নিয়ে খুব বেশি একটা আলোচনার কিছু নাই বা কনফিউশনের খুব একটা জায়গা নেই। কয়েকটা কি পয়েন্ট আছে যেগুলো তোমাদের একটু জানা লাগবে, মানে কোশ্চেনে আসতে পারে। সেটা কি, সেটা হচ্ছে সাধারণ সংকেত তো এটা বলা হয়েছে, সেটা হচ্ছে এইটা, পাশাপাশি দুই সমগোত্রের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটার এক্সাম্পল তোমরা খুব সহজে অ্যালকেন থেকে দেখতে পারো। সেটা কি, সাপোজ ধরো প্রোপিন, না প্রোপেন থেকে দেখা শুরু করি, তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হবে। CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রোপেন, রাইট? তাহলে সেক্ষেত্রে বিউটেনে যদি আমরা যাই তাহলে কি হবে, CH3 CH2 CH2 CH3। তাহলে একটা জিনিস দেখো, এখানে আছে CH2 একটা, এখানে হয়ে গেছে দুইটা, তাহলে এখানে কিন্তু একটা এক্সট্রা, রাইট? তাহলে এখানে কিন্তু এই দুইটার ভিতরে কিন্তু আমরা পার্থক্য দেখতেছি, এটা মিথিলিন মূলকের পার্থক্য দেখতেছি, ঠিক আছে? তো এটাই মেইন থিম। এটা অ্যালকোহলের ক্ষেত্রেও সেম পাবা, কজ অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে, ফাংশনাল গ্রুপ অ্যালকোহল তো একটা সাইডে রয়ে যাচ্ছে। তাহলে তুমি জাস্ট খালি আগে পিছনে অ্যালকাইল, মানে অ্যালকোহলের হোমোলোগাস সিরিজের ক্ষেত্রে মূলত তো অ্যালকাইলটা পরিবর্তন হচ্ছে, ঠিক না? তাহলে অ্যালকাইলের সংখ্যা যদি তুমি এখন অনেক বাড়ায় দাও, লাইক একটা ধরো হচ্ছে তুমি একটা লিখছো বিউটানল, হ্যাঁ, আরেকটা লিখছো হচ্ছে তুমি প্যান্টানল, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কিন্তু একটা মিথিলিন মূলকেরই পার্থক্য হবে, বিকজ ফাংশনাল গ্রুপ কিন্তু তুমি এক সাইডে একটাই রেখে দিছো, ঠিক আছে? আচ্ছা, তো গেল এই যে সিরিজ, এগুলো একটু দেখো তোমরা, সমগোত্রীয় সিরিজ, ফাংশনাল গ্রুপস। আচ্ছা, ফাংশনাল গ্রুপস এর এখান থেকে মূলত কি কি পড়তে হবে? ফার্স্টে তোমাদের ক্ষেত্রে আচ্ছা, এইখানে এই চার্টটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, তিনটা পয়েন্ট আছে খুব সুন্দর, কমন সেন্স দিয়ে জিনিসটা বুঝতে পারবা। কি বলছে, একক বন্ধনযুক্ত কার্যক্রম মূলকে প্রতিস্থাপন এবং অপসারণ সম্ভব। সংযোজন কেন সম্ভব না, কারণ একক বন্ধনযুক্ত হওয়া মানে কি, তার তো আর কোনো খালি হাত নাই। তা তার সাথে যদি কেউ বন্ধন ঘটাতে চায় তাহলে কিন্তু কাউকে প্রতিস্থাপন করতে হবে, কাউকে প্রতিস্থাপন করে তাহলে হচ্ছে কি সে ওই জায়গাটাতে বসতে পারবে, ঠিক আছে? তারপর কি বলছে, যে দ্বিবন্ধনে ত্রিবন্ধন এদের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিং জিনিস দেখো, এদের যেহেতু ক্যাপাসিটিটা আছে, ওদের কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ভাঙলে কিন্তু খালি হাত পেয়ে যাবে।
যাচ্ছ, তাহলে ওদের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের ক্ষেত্রে কিন্তু সংযোজন বিক্রিয়া সম্ভব হচ্ছে। ঠিক আছে? তারপর কি বলছে, একক ও দ্বিবন্ধন উভয় থাকলে প্রতিস্থাপন সম্ভব। আচ্ছা, এগুলার এটা তুমি একটু পড়ো, এটা পরবর্তীতে তোমার বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কাজে লাগবে। যেমন কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি কিন্তু কমনলি কিন্তু তুমি প্রতিস্থাপনই দেখবা। যেমন ধরো হচ্ছে কি আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে কিন্তু সোডিয়াম ইথানোয়েট তৈরি করি, রাইট? ওই যে মানে ইথানোয়িক অ্যাসিড থেকে লাস্টে সিওও এইচ এর জায়গায় এইচটাকে রিপ্লেস করে সোডিয়াম বসা দিলে কিন্তু সোডিয়াম ইথানেট। ওই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে? তো এগুলো জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করবো। আচ্ছা। আচ্ছা, এই চার্ট তো আসলে নতুন করে বলার কিছু নেই, এই চার্ট পুরোটাই তোমাকে মুখস্থ করতে হবে। তার ভিতরে কয়েকটা কনফিউজিং থাকে, যেটা হচ্ছে কি তুলনামূলকভাবে ভুল করা সহজ। যেমন আমাদের এ স্টারটা খুব একটা বেশি পড়া হয় না, হ্যাঁ। কজ দেখা যায় যে আমাদের অনেকগুলো কমন কমন বা ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোর ভিতরে কিন্তু এ স্টারের বিক্রিয়াগুলো খুব একটা বেশি উল্লেখ পায় না। সো দেখা যায় যে এইটার সঙ্গে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা এমাইট। ঠিক আছে? তারপর নাইট্রেলটাও দেখো, নাইট্রেলের ক্ষেত্রে ভুল হওয়ার সবচেয়ে সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে এটা মূলত সায়ানাইড হিসেবে ছেলেপেলেরা আই থিঙ্ক বেশি মাথায় রাখে। সো মাথায় ভাই, জিনিসগুলো খুবই কমন। তুমি যদি মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি দেখবা যে ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন থেকে কয়েকটা কোশ্চেন চলে আসছে বিগত কয়েক বছরে। সো এই টপিকটা তুমি অবশ্যই অবহেলা করবে না, কমপ্লিটলি ফোকাস দিয়ে সবগুলো ভালো করে মুখস্থ করবা। সাফিক্স হিসেবে ইউজ হলে কোন নাম, প্রিফিক্স হিসেবে ইউজ হলে কোন নাম, সবকিছু ঠিক আছে। আচ্ছা, নোমেনক্লেচার কিন্তু হচ্ছে কি একদম মেডিকেল পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, লাইক শুধুমাত্র নেমিং থেকে কিন্তু কোশ্চেন বিগত অনেক বছর আসতে দেখা যায় নাই। মূলত অনুশীলনীতে যে সকল নেমিং গুলো থাকে ওগুলোতে তুমি একটু ফোকাস করলে মোর দেন ইনাফ। ঠিক আছে? বাট তারপরেও হচ্ছে কি এটার উপর আমি একটা আলাদা একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে কি মূলত একাডেমিকদের জন্য থাকবে, যারা যেন এই কলেজে ওঠার পর যখন প্রথম অর্গানিক ধরা হয়, দেখা যায় যে প্রথম অনেকগুলো ক্লাস কিন্তু কলেজে থাকে শুধুমাত্র নেমিং নিয়ে, হ্যাঁ, যে অমুক তমুক নেমের সিস্টেম। তো বেসিক কিছু নিয়ম আছে, সেগুলো মাথায় রাখলেই হয়। সেটা কি, যে কার্যকরী মূলকের সক্রিয়তার ভিত্তিতে নামকরণ করতে হবে, লাইক ওই দিক থেকে কার্বন নাম্বার নেমিংটা শুরু করতে হবে। তারপর সাইড চেন মাইড চেন এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল কিছু ব্যাপার থাকে, যে অনেকগুলো সাইড চেন আছে, তখন সেই ক্ষেত্রে তুমি নেমিং এ তো কার্বনের ব্যাপারটা আছে, তাছাড়া তুমি কাদের কার্ডটা আগে লিখবা, সে তখন কিন্তু হচ্ছে অ্যালফাবেটের একটা ব্যাপার থাকে। সাপোজ ধরো, মানে বুঝছোই তো, কিছু বেসিক নিয়ম আছে আর কি, ওগুলো জিনিস জানা থাকলে নেমিং নিয়ে খুব একটা বেশি প্যারা খেতে হবে না আপাতত। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই ডিরাইভ নেমিংও এটা বিস্তারিত আলোচনার বিষয়, বাট মেডিকেলের জন্য যেটা মোটামুটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মিথাইল কার্বিনল টার্বিনল। এটা এটা একটা সহজ শর্টকাট কি ভাই, সেটা হচ্ছে যে মাথায় রাখবে একটা কার্বন এবং ওর সাথে একটা ওইস থাকলে সেটা উইথাউট ডাউট একটা কার্বিনল। ঠিক আছে? এবং তার সাথে যদি আরো কিছু অ্যাড করো, লাইক তুমি যদি এখানে একটা আর অ্যাড করে দাও এবং তার খালি হাত, কার্বনের বাকি হাতগুলোতে তুমি কি হাইড্রোজেন যোগ করে দিলে, তখন কিন্তু এটা মিথাইল কার্বিনল। আবার সাপোজ ধরো তুমি আরেকটা হাইড্রোজেন সরাতে আরেকটা আর যুক্ত করে দিলে, তখন সেটা কি হয়ে গেল, তখন সেটা কিন্তু ডাইমিথাইল কার্বিনল হয়ে গেল। আবার তুমি কি করলা, তুমি দুই সাইডের দুইটা না দিয়ে তুমি কি করলা, জাস্ট একটা চেইনই বড় করলা। দ্যাট ইজ, এখানে তুমি যে আরটা দিছো সেটা সিএইচ থ্রি না হয়ে সাপোজ CH3CH2 হলো, তখন সেটাকে তুমি কি বলবা, ইথাইল কার্বিনল বলবা। ঠিক আছে? এটা হচ্ছে মেইন থিম। এই যে দেখো, ডাইমিথাইল কার্বিনল, ইথাইল কার্বিনল। ঠিক আছে? এই যে এখানে যদি তুমি এই হাইড্রোজেনটাকে রিমুভ করে যদি আরেকটা CH3 যুক্ত করে দাও, তখন এটার নাম হয়ে যাবে ট্রাইমিথাইল কার্বিনল। ঠিক আছে? আচ্ছা, আইউপ্যাক নেমিংটা হচ্ছে কি, যেটা বললাম, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাইতে হবে, এটা আসলে সংক্ষেপে আলোচনা করা যাবে না। তারপর কি বলা হয়েছে, নেমিং অফ অ্যালকেন। আচ্ছা, নেমিং এগুলো নিয়ে আমরা সেরকম কাহিনী করব না এখন, এগুলো জিনিস পারা উচিত তোমাদের। আহ, এই যে এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। মাথায় রাখবা, নেমিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে এই চার্টের ভিতরে যে যত উপরে সে কিন্তু তত বেশি সক্রিয়, এবং এই সক্রিয়তার ভিত্তিতে বিক্রিয়াও ঘটে এবং নেমিংও ঘটে। তো এটা কিন্তু শুধুমাত্র এমন না যে নেমিং এর ক্ষেত্রে শুধুমাত্র তুমি কার্বক্সিলিক অ্যাসিডের গুরুত্বটা সবচেয়ে বেশি দিবা এবং বাকিদের কম দিবা। ঠিক আছে? এটা কিন্তু রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে সেম। যেমন ধরো, খুব একটা সূক্ষ্ম একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে অ্যালকাইন এখানে হচ্ছে ট্রিপল বন্ড, তার উপরে যে অ্যালকিন আছে সেটা কিন্তু হচ্ছে ডাবল বন্ড। এবং এখানে কিন্তু অ্যালকিন উপরে অ্যালকাইনের, কারণ কি, কজ অ্যালকিন তুলনাভাবে বেশি রিঅ্যাক্টিভ। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এটা কিন্তু একটা সক্রিয়তা সিরিজ, এটা এখানে তোমাকে সবগুলোই পড়তে হবে মেডিকেলের জন্য, সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এগুলো সেরকম লাগবে না মেডিকেলের জন্য। আহ, এই যে আইসোমারিজম ইন অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ইটস ক্লাসেস। আচ্ছা, এটা নিয়ে আমি আলাদা বিস্তারিত একটা ভিডিও বানাইছি, যেটা আমি লাইভ শেষ হওয়ার পর এটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো মেনিত
আইসোমারিজম আমি আগেও বারবার বলছি যে আণবিক ফর্মুলা সেম থাকবে এবং গঠনের দিক থেকে পার্থক্য থাকবে। তো গঠনের আইসোমারিজমের কি কি টাইপ আছে দেখো, চেইন আইসোমারিজম, অবস্থান বা পজিশন আইসোমারিজম, কার্যকরী এবং সমতা, মেটামারিজম এবং টটোমারিজম। চেইন আইসোমারিজম একেবারে বেসিক জিনিস। সেটা কি, একটা কার্বনের সাথে যদি ডিফারেন্ট ডিফারেন্ট লাইক একই, সাপোজ একটা সহজ এক্সাম্পল কি হইতে পারে, সাপোজ যে এইখানে বিউটান আছে, রাইট? তুমি এটা কিন্তু যখন একটা সিঙ্গেল চেইন হিসেবে লেখছো তখন সেটা একটা স্ট্রাকচার হলো, বাট তুমি আবার যদি এটাকে ডিফারেন্ট স্ট্রাকচারে লেখো, সেটা হচ্ছে কি তিনটাকে তুমি একটা লং চেনে রাখলা আর একটা হচ্ছে মিথাইল হিসেবে সাইড চেন দিলা, তখন কিন্তু এটার মোট কার্বন সংখ্যা কয়টা, চারটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা এখানে সেম, আণবিক ফর্মুলাও সেম, বাট কোন জিনিসটা পার্থক্য দেখতে পাচ্ছি, গঠনের পার্থক্য দেখছি। এবং গঠনের পার্থক্যটা কেন হচ্ছে, সাইড চেনের কারণে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কি জানিস, এই চেইন সমানতা, চেইন সমানতা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি বলছে, অবস্থান সমানতা। মেইন থিম হচ্ছে কার্যকরীমূলক দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানের ভিত্তিতে যে সমানতাটা তুমি পাবা সেটা এই কার্যকরীমূলক সমতা বলে। এখানে এটার সাথে মেটামারিজমের কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে মেটামারিজম এবং অবস্থান সমানুপাতিক একটা মানে পার্থক্য না, সিমিলারিটি বলা যায়। সেটা হচ্ছে মেটামারিজমের কথায় বলা হয়েছে যে কার্যকরী মূলকের দুই সাইডে যে অ্যালকাইল গ্রুপগুলো থাকবে সেইটার কার্বন সংখ্যার তারতম্য। তাহলে মোটামুটি কাছাকাছি, লাইক তুমি যদি মেটামারিজম আর পজিশন আইসোমারিজম কার্যকরী মূলকের ক্ষেত্রে গুলায় ফেলো, একেবারে দোষ দেওয়া যায় না, বাট একটু এক্সাম্পলগুলো মাথায় রাখো। যে পজিশন আইসোমারিজম মূলত দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং কার্যকরী মূলকের হচ্ছে কি অবস্থানের কথাটা, আর মেটামরিজমের ক্ষেত্রে দুই সাইডে কার্বন, মানে ভাই দিন শেষে আসলে মোটামুটি জিনিসটা একই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু দেখো এক্সাম্পল গুলো, এখান থেকে এক্সাম্পল কি বলছে, সেটা হচ্ছে বিউট ওয়ান ওয়ান ইন এবং বিউট টু ইন। এখানে একমাত্র পার্থক্য কি, সেটা হচ্ছে এখানে 2 নম্বর পজিশনের ডাবল বন্ড, এখানে 1 নম্বর পজিশনের ডাবল বন্ড। এখানে ডাবল বন্ডের পজিশনের উপরে ভিত্তিতে আমরা আইসোমারিজম পাইছি বা সমতা পাইছি, তাই সেটা হচ্ছে অবস্থান সমতা। এটার ক্ষেত্রে কি বলছে দেখো, এক্ষেত্রে কিন্তু ফাংশনাল গ্রুপ OH হচ্ছে কি এই ক্ষেত্রে 1 নম্বর কার্বনে, আর এই ক্ষেত্রে কি 2 নম্বর কার্বন। তাহলে এখানে কি আমরা কার্যকরী মূলকের অবস্থানের ভিত্তিতে সমানতা পাইছি, তাহলে এটাও একটা অবস্থান সমানতা। কার্যকরীমূলক সমতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটাই হচ্ছে কি দেখা যায় যে তোমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দুইটা যৌগ, দেখো এক্ষেত্রে কিন্তু আণবিক সংকেত দুইটার জন্যই সেম, বাট আমরা যখন তাদের গঠনটা দেখতেছি তখন কি এখানে কি দেখতেছি, সেটা হচ্ছে ইথার হচ্ছে কি এর ফাংশনাল গ্রুপ, আর এই ক্ষেত্রে কি দেখতেছি, সেটা হচ্ছে অ্যালকোহল হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। তাহলে এই দুইটার ভিতরে আমরা কিসের পার্থক্য দেখতেছি, ফাংশনাল গ্রুপের পার্থক্য দেখতেছি, তাই এদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো কার্যকরীমূলক সমানতা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। তারপর কি বলা হয়েছে, মেটামারিজম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বাকি এক্সাম্পলগুলো দেখে নাও। যেমন ধরো C3H6O এর ক্ষেত্রে আমরা 3 ধরনের পাচ্ছি, দেখো। ফার্স্ট ক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পাইছি ফাংশনাল গ্রুপ হিসেবে, সেকেন্ড ক্ষেত্রে আমরা কার্বনিল কম্পাউন্ড পাইছি ফাংশনাল গ্রুপ হিসেবে, এবং থার্ড ক্ষেত্রে আমরা এটাকে বলা হয় অ্যালকিনল বা ইনল সংক্ষেপে। সেটা কেন, সেটা হচ্ছে একই সাথে একই কম্পাউন্ডে যখন ডাবল বন্ড এবং একটা অ্যালকোহল থাকে তখন ওকে বলা হয় ইনল, ঠিক আছে। আচ্ছা, মেটামারিজম এবং ফাংশনাল গ্রুপ, সরি, অবস্থান সম্বন্ধে ক্ষেত্রে কোন জিনিসটা বলছিলাম কনফিউজ করতে পারো, সেটা হচ্ছে কার্বন সংখ্যাটা। দেখো তো, তুমি কি চাইলে এটার পজিশন আইসোমারিজম বলতে পারো না, এক সেন্সে দেখো। এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে ইথার, ইথারের দুই সাইডে যদি আমরা দেখি, এখানে আছে একটা কার্বন আর এই সাইডে আছে 3টা কার্বন, রাইট? তাহলে এক সেন্সে তো এটা একটা পজিশন আইসোমারিজমে পড়ে। তো কথা হচ্ছে যে এই জিনিসটি একটু কনফিউজিং লাগতে পারে, তো তোমাদের বেস্ট কেস হবে হচ্ছে তোমরা একটু এক্সাম্পল করে দেখে যাও, ঠিক আছে। এবং দেখো সংজ্ঞাটার ক্ষেত্রে কোন জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমণু যখন কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন পরমাণুর সংখ্যা বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে তখন এসব সমন্বয়কে মেটামার্স বলা হয়। মানে তারা সংজ্ঞা দেওয়ার সময় একটু ডিফারেন্ট ভাবে বলছে, বাট থিমটা কিন্তু মোটামুটি অবস্থান সমন্বয়তার সাথেই যাচ্ছে। সেটা হচ্ছে দুই সাইডে তোমার পজিশনের ভিত্তিটা, ঠিক আছে। আচ্ছা, শুধু তাই না, এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দুই সাইডে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে এখানে আবার চেইন আছে, দেখতে পারতেছে এখানে কিন্তু তারা অনেকগুলো চেইন ফর্ম করছে, সো এটাও একটা ভিন্নতা বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তে উন্নত উদাহরণগুলো দেখলে মন তিনি রাখ। টটোমারিজমকে বলা হয় কি ডাইনামিক সমানত। কেন ডাইনামিক সমানত বলতেছে, কারণ ওরা কন্টিনিউয়াসলি ঘটতে থাকতেছে এবং দুই সাইডেই ঘটতে থাকে, লাইক যখন কিটোন হচ্ছে কি তোমার ইনলে কনভার্ট হচ্ছে, কিছু পরিমাণ ইনল আবার কিটোনে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য এটাকে তাকে ডাইনামিক বলা হচ্ছে। এটার মেইন থিম কি, মেইন থিম হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, এটা হচ্ছে একটা মেইন শর্ত। এটা নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও বানাইছি যেটা বলছিলাম যে আইসোমারিজম নিয়ে। সো কেউ যদি এটা একটু বিস্তারিত জানতে চাও বা একটু শিখতে চাও তাহলে তোমাদের জন্য এটা বেস্ট। এবং শুধু তাই না, এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন ধরো বেনজাল ডিহাইড, বেনজোফেনন, এদের ক্ষেত্রে কি হচ্ছে আলফা হাইড্রোজেন নাই দেখে কিন্তু তারা টটোমারিজম প্রদর্শন করে না। তো টটোমারিজমের ঘটনাটা কি মূলত, সেটা হচ্ছে আলফা হাইড্রোজেনটা কি হচ্ছে দেখো তো তোমরা একটু, সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন
মূলত হচ্ছে কি অক্সিজেনের সাথে বন্ড করে ওএইচ ফর্ম করতেছে, এবং এই যে যে কার্বন এবং অক্সিজেনের সাথে ডাবল বন্ডটা আছে এখানে কিন্তু কমপ্লিটলি এই বন্ডটা ভেঙে যাচ্ছে। তো এই বন্ডটা ভেঙে যে এসেনশিয়ালি এই ডাবল বন্ডটা আবার কার্বনের সাথে তৈরি হচ্ছে, এবং যেহেতু আবার অক্সিজেনের হাত খালি হয়ে গেছে, ওই খালি হাতটা দিয়ে কিন্তু সে হাইড্রোজেনের সাথে বন্ড করতে পারতেছে, কজ এই হাইড্রোজেনের সাথে বন্ড ভাঙার পর কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে যাওয়ার পর অক্সিজেনের সাথে ওই হাইড্রোজেনের বসার কিন্তু একটা খালি হাত রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেইন থিম, এটা মধ্যে এটা মোটামুটি পারবা তোমরা। স্টিরিও আইসোমারিজম এখানে মূলত হচ্ছে গিয়ে জ্যামিতিক সমনতা এবং আলোক সমনতা, মানে এইটা হচ্ছে কি মেইন থিম স্টিরিও আইসোমারিজমের ভিতরে। সো জ্যামিতিক সমনতাটা খুবই সহজ এবং মেডিকেলের জন্য খুব একটা বেশি, মানে এখান থেকে মানে খুব একটা ডিপ কিছু জানতে হয় না। যেমন আমি যে সেশনে পরীক্ষা দিই এবার একটা কোয়েশ্চেন আসছিল কি, যে হচ্ছে কি নিচের কোনটা হচ্ছে কি জ্যামিতিক সমনতার শর্ত, সেই ক্ষেত্রে অপশনে ছিল প্রতিস্থাপিত অ্যালকিন। এই দেখো কি বলছে, প্রতিস্থাপিত অ্যালকিক জ্যামিতিক সমনতা প্রদর্শন করে, তো এটা টেমসিকিউতে আসছিল। সো এইখানে দুইটা কন্ডিশন আছে, সো তোমরা পড়লেই পারবা, চাকরিক যৌগসমূহ জ্যামিতিক প্রদর্শন প্রদর্শন করে, আর হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। সিস ট্রান্সের মেইন কাহিনী, তো এখান থেকে আসলে তোমাদেরকে শর্টকাট, এটা যে কেউ যখন মেডিকেল কোচিং করে তাদের এই শর্টকাটটা জানা থাকে, সেটা কি, যে সিজ এবং ট্রান্সের ভিতর পার্থক্য এবং মূলত পার্থক্যটাই এবং সিমিলারিটি যেটা বলা যায় মাথা রাখবা, সেটা হচ্ছে সিজ এবং ট্রান্সের ভিতরে ট্রান্সের শুধুমাত্র স্থায়িত্ব এবং গলনাঙ্ক, কি বলা হয়েছে, স্থায়িত্ব এবং গলনাঙ্ক, স্টেবিলিটি এবং হচ্ছে কি মেল্টিং পয়েন্ট হচ্ছে কাদের ক্ষেত্রে বেশি, ট্রান্সের ক্ষেত্রে বেশি, বাট সিজের ক্ষেত্রে কম, ঠিক আছে। এছাড়া বাকি সবকিছুই সিজের কিন্তু ট্রান্সের থেকে বেশি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের জন্য একটা শর্টকাট, সো এখান থেকে তোমার আর বিস্তারিত সেরকম কিছু পড়লে না না পড়লেও তোমার জিনিসটা কাভার হয়ে যাচ্ছে, মানে এমসিকিউ তো আসার মতো জিনিসটা তুমি পারবা। আচ্ছা, এবার কি বলা হয়েছে, আলোক সক্রিয় সমানতা বা অপটিক্যাল আইসোমারিজমের শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে আমরা কি বলছে। অপ্রতিসম কার্বন পরমাণু, কাইরাল কার্বন যেটাকে বলা হয়, যেই সকল কার্বনের কি হয় চারটা হাতে চারটা ভিন্ন যৌগ থাকে তাদেরকে কিন্তু বলা হয় কাইরাল কার্বন। তারপর কি বলছে, উভয় সমত কনফিগারেশন পরস্পর দর্পণ বিদ্যুৎ হবে, মানে তোমার হাতটা যদি তুমি আয়নার সামনে নাও, ওইটা আয়নার সামনে ঠিক যেরকম দেখাবে ওরকম হইতে হবে দুইটা যৌগের, এবং পরপরই অসমাপিত হয়, মানে নন সুপার ইম্পসিবল হইতে হবে, মানে তুমি আয়নার ওটাকে, তুমি আয়নাতে যে হাত দেখতেছো ওটা যদি তোমার হাতের উপর বসাতে যাও তাহলে কিন্তু যেরকম মিলবে না, রাইট। সো এটা কি হচ্ছে কি নন সুপার ইম্পসিবল বলা হয়, ঠিক আছে। যেমন ধরো যে এখানে একটা সুন্দর ছবি দিছে, তুমি যদি এটাকে হুবহু এটার উপরে যদি এসে বসানোর চেষ্টা করো তাহলে কিন্তু দেখবা এটা হুবহু মিলতেছে না, এটাকেই বলবো নন সুপার ইম্পসিবল, বাট যদি মিলে যেত তাহলে কিন্তু সেটা সুপার ইম্পসিবল হইতো, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লেনেশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি, ব্লা ব্লা ব্লা, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমি তোমাকে এই এক্সপেরিমেন্টের একটু মেইন থিমটা বলে দিই, দেখো। সেটা হচ্ছে একটা আলোর উৎস, এখান থেকে আলো আসতেছে, আলোটা কিন্তু আমরা জানি যে চারদিক থেকে ছড়াচ্ছে। সো একটা পোলারাইজিং ফিল্টারের মাধ্যমে তারা কি করতেছে, তারা লাইটটাকে একটা সিঙ্গেল প্লেনে কনভার্ট বা সমতুল্য আলো যেটাকে বলতেছে, মানে একটা সিঙ্গেল প্লেনে আলোটা ট্রাভেল করবে। পরবর্তীতে তারা যে ধ্রুবনটার সাথে এক্সপেরিমেন্ট করতেছে সেই ধ্রুবনটার ভিতর দিয়ে আলোটা পরিচালনা করলো, এবং পরবর্তীতে তারা দেখলো যে আলোটা যেই প্লেনে হচ্ছে কি যাতায়াত করতেছিল সেই প্লেন থেকে কিন্তু অনেকটাই ঘুরে গেছে। তাহলে এইটাকেই হচ্ছে কি আমরা বলতে পারি যে প্লেন পোলারাইজড লাইটের একটা, মানে কি বলা যায়, এই যে হচ্ছে মানে এক্সপেরিমেন্টের মেইন থিম যে সেটা হচ্ছে যে আলো যখন সেই সলিউশনের ভিতর দিয়ে যাচ্ছে তখন, যখন সেই সলিউশনের ভিতর দিয়ে যাচ্ছে তখন হচ্ছে কি সেটাকে, আচ্ছা, তো একতলীয় লাইট মূলত হচ্ছে কি, আহ, মানে, হ্যাঁ, সরি, আমি আসলে একজন আসছিল কথা বলতে যে তালটা হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে আবর্তন হচ্ছে, হ্যাঁ, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে পজিটিভ বলা হচ্ছে, আর প্লাস দ্বারা নির্দেশন করা আর হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, গেল। প্রপার্টিস অফ অপটিক্যাল আইসোমার্স, এখান থেকে আসলে মূলত কয়টা কিওয়ার্ড জানতে হয় এবং এখান থেকে কয়টা জিনিস আছে এগুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। যে ডিইলেকট্রিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন হচ্ছে +2.24, প্লাস মানে কি ক্লকওয়াইজ, আর নেগেটিভ বা মাইনাস মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এটা একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ডিইলেকট্রিক অ্যাসিড এবং ইলেকট্রিক অ্যাসিড এটা তোমাকে পড়তে হবে। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, ইনানসিওমারিজম, এই যৌগের আলোক সক্রিয় দুঃসমাণু পরস্পর ইনানসিওমার্স বলা হচ্ছে, এদেরকে অ্যান্টিপোর্স। এটা মূলত আসলে একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে একই যৌগের আলোক সক্রিয় দুইটাকে কি বলা হচ্ছে, পরস্পর এনানসিওমার্স বা অ্যান্টিপোডস এক্সেট্রা এক্সেট্রা বলা হচ্ছে। তো রেসমিক মিক্সচার থেকে এটা একটু জানতে হয়, সেটা হচ্ছে দুইটা এনানসিওমার যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড উভয়ের এক সমতুল্য আলোর তলকে সমান, মানে যদি তুমি একটা মিক্সচার দেখো যেটা কি হচ্ছে একই পরিমাণ, লাইক দুইটা অপোজিট ডি
এবং এল, ডেক্সট্রো রোটেটরি এবং লেভো রোটেটরি, দুইটা যৌগ আছে এবং সম পরিমাণে আছে, যার ফলে কি হচ্ছে, লাইট যখন তুমি দিচ্ছ, ধরো ডিটা কি লাইটটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে, আর এলটা কি লাইটটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে। যেহেতু দুইটার পরিমাণ সমান, তাহলে কি হচ্ছে, কোনো দিকে কিন্তু লাইটটা ঘুরতেছে না বা কোনো দিকে বাঁকা হচ্ছে না, সেই ধরনের মিক্সচারকে তুমি বলবো রেসমিক মিক্সচার। কি বলছে দেখো, দুটা এনজাইম যেমন ডিল্যাকটিক অ্যাসিড এবং ইলেকট্রিক অ্যাসিড উভয়ে এক সমতলীয় আলোর তলকে সমান কণিক পরিমাণে বিপরীত দিকে ঘোরায়। তাই ডি সমান ও এল সমানের সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। কেন নিষ্ক্রিয় হচ্ছে? 'Cause কোনো দিকে ঘুরতেছে না। দুটি ন্যানোস্ফিয়ারের এরূপ সমতুল মিশ্রণকে রেসমিক মিশ্রণ বা আহ, ওই ডিএল মিশ্রণ ব্লা 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 বলে, ঠিক আছে? এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় রেসমিকরণ, রেসমিয়াইজেশন। যাও, এটুকু জানলে তোমাদের মোট দিন ইনাফ। তো এই চার্টটা তোমরা একটু দেখো, সেটা হচ্ছে যে স্টিলের ভিতরে আমরা দুই ধরনের আইসোমারিজম পাইছি, সিজ এবং ট্রান্স, এবং আলোক সমানতা আর গাঠনিক ক্ষেত্রে চেইন সমানতা, অবস্থান, কার্যকরমূলক, মেটামারিজম, টটোমারিজম। এখান থেকে সবগুলো থেকে এক্সাম্পল তোমার পড়তে হবে, মেডিকেলে আসবে, এক্সাম্পলগুলোই মূলত আসবে। আচ্ছা, তারপর দেখি টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার্স অফ ডিফারেন্ট কাইরাল সেন্টার্স, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক ধরনের কথা বলছে। ফার্স্টের দিকে কি বলছে, একটি অপ্রতিসম কার্বন মানে একটা কাইরাল কার্বন, পরমাণুযুক্ত কার্বন কয়টা আছে। দেখো, এখান থেকে যে তোমাকে এগুলো সবগুলো মুখস্থ করতে এরকম না। তুমি দেখো বিউটানল টু, টু ক্লোরোপ্রোপানিক অ্যাসিড, টু অ্যামিনো প্রোপানিক অ্যাসিড, এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আছে, এগুলো কিন্তু এখানে ফিগারও তারা দিয়ে দিছে। তো তুমি যদি just একটু ছবিটার সাথে মিলাও যে হ্যাঁ এটা তো বিউটানল টু, কেন বিউটানল টু? দুই নাম্বার কার্বনে আছে হচ্ছে কি তোমার ওএইচ, তাহলে সেক্ষেত্রে ওইটাকে কিন্তু তোমাকে মানে নেমিংটা তোমার দিক থেকে প্রাধান্য দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার কি বলছে, টু ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, টু ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড মানে দুই নাম্বারের হচ্ছে গিয়ে ক্লোরিন, এবং হচ্ছে গিয়ে প্রোপানোয়িক অ্যাসিড হচ্ছে ফাংশনাল গ্রুপ। আচ্ছা, আসলে এইগুলো তোমরা মানে মানে এটা নেমিংটা আসলে জটিল না, মানে খুব ইজি নেমিং। দেখো, দুই নাম্বার কার্বনে অ্যামিনো ফাংশনাল গ্রুপটা আছে, তাই হচ্ছে গিয়ে টু অ্যামিনো দিয়ে শুরু হয়েছে। এখানে কি হাইড্রক্সি, হ্যাঁ, ওএইচটা টু হাইড্রক্সি হচ্ছে দুই নাম্বার কার্বন, তাই টু হাইড্রক্সি দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এটা আসলে খুবই ইজি। আর এটার ক্ষেত্রে দেখো, এটা আসলে মূলত নেমিংটা দেখো, এটা কিন্তু আসলে দেখে সাইড চেন মনে হলে এটা কিন্তু আসলে একটা সিঙ্গেল চেইন। মানে তারা ইচ্ছা করে ওটা বাঁকা করে লিখছে, বাট এখানে কিন্তু বাঁকা করে লেখাও কিন্তু সেরকম একটা কিছু লস হয় না। তুমি দেখো, সেটা হচ্ছে আমরা যদি নেমিংটা করি, তাহলে কোন দিক থেকে ওয়েস্টটা সবচেয়ে বেশি কাছে হবে, সেটা হচ্ছে এই সাইড থেকে। তাহলে এটা হবে এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, চার নাম্বার কার্বন। এই দিক থেকে হলো তিন নাম্বার কার্বনে পড়তে ওয়েচ, আর ওইখান থেকে করাতে দুই নাম্বার পড়ছে, তাই এটা বিউটানল টু। সেইভাবে তোমরা নেমিং গুলো পারবা। এইটা একটু ফিগারটা দেখলেই তোমরা মানে মাথায় রাখতে পারবা যে কোনটা হচ্ছে কি স্কাইরাল কার্বন বিশিষ্ট, মানে একটা কাইরাল কার্বন বিশিষ্ট। আর এখানে দেখো দুইটা কাইরাল কার্বন বিশিষ্ট উদাহরণ জাস্ট খালি একটাই আছে, সেটা কি টু ব্রোমো থ্রি ক্লোরো বিউটেন, ঠিক আছে? এখানে তারা ফিগার তারা দেখাইছে যে কিভাবে মানে প্রথম কাইরাল কার্বনে কারা কারা হচ্ছে কি যৌগ যারা অ্যাটাচ ছিল, এবং সেকেন্ড কাইরাল কার্বনে কারা কারা। এটা একবার দেখলেই তোমরা পারবা, এটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, তারপর কি বলছে, হ্যাঁ এইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস। এটা দেখো, যদিও এখানে দাগ দাও নাই, বাট একটা জিনিস তোমাকে একটু মাথা রাখতে হবে, সেটা কি, দুটি অসদৃশ্য কাইরাল কেন্দ্র বিশিষ্ট একই আণবিক সংকেতযুক্ত জৈব যৌগ ভিন্ন কনফিগারেশন যুক্ত দুইটি আলোক সমত পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে, কি বলছে, দুটি আলোক সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হলে। তা আমরা কিন্তু আলোক সমানুতাতে কটা কন্ডিশন দেখছিলাম, কাইরাল কার্বন থাকতে হবে, তাদেরকে দর্পণ বা মিরর ইমেজ হইতে হবে, এবং আরেকটা কি ছিল, নন সুপার ইম্পোজিবল হইতে হবে, ঠিক আছে? তো এখানে বলছে কি, যদি তারা পরস্পরের দম্ব প্রতিবিম্ব না হয়, তখন যেই সমানতা আমরা পাবো তাকে আমরা কি ডাই স্টেরিও আইসোমার্স বলবো। যেমন ধরো, এখানে দেখো এইটা এবং এইটা কিন্তু কমপ্লিট মিরর ইমেজ না, কারণ মিরর ইমেজ হলে কিন্তু ব্রোমিনটা এই পাশে থাকতো না, ব্রোমিনটা থাকতো এই পাশে এবং হাইড্রোজেনটা থাকতো এই পাশে। সো যেহেতু এখানে একটা কন্ডিশন তারা ব্রেক করছে, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কিন্তু এই ধরনের আইসোমারসকে আমরা কি বলবো, ডাই স্টেরিওমার্স বলবো, ঠিক আছে? আচ্ছা, এবং এদের সবকিছু ডিফারেন্ট হয়, কি বলছে, এদের আপেক্ষিক আবর্তন মান ভিন্ন হবে এবং আবর্তনের দিক একই বা ভিন্ন হইতে পারে, ঠিক আছে? সো এটা একটু এক্সেপশনাল কেস, এটা মাথায় রেখো। তারপর একটা জিনিস দেখো, কি বলছে, দুটি সদৃশ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সদৃশ্য মানে হচ্ছে কি সিমেট্রিক, মাথায় রাখবা। অসদৃশ্য মানে অ্যাসিমেট্রিক কাইরাল কার্বন, অপ্রতিসম কার্বন, সরি, অসদৃশ্য অপ্রতিসম কার্বন মানে হচ্ছে কি অ্যাসিমেট্রিক, আর সদৃশ্য অপ্রতিসম কার্বন মানে হচ্ছে সিমেট্রিক কাইরাল কার্বন। সিমেট্রিক কাইরাল কার্বনের ক্ষেত্রে কি হবে, দুইটা কাইরাল কার্বন থাকলেও সেই দুইটা কার্বন কার্বন আবার যেই অণুগুলো আছে, লাইক যেই মৌলগুলো আছে, সেগুলো আবার এই দুইটা কার্বনের সেম হবে।
তাই তাদেরকে এই জন্য হচ্ছে বলা হচ্ছে সদৃশ্য অপ্রতিসম কার্বন। ঠিক আছে, আচ্ছা। এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা একটু সহজে যদি তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু দুইটা কাইরাল কার্বন আছে। বাট এই কাইরাল কার্বনে কি কি আছে দেখো, এইচ আছে, সিওও এইচ আছে, মানে কার্বক্সিলিক গ্রুপ আছে, আর এটা হচ্ছে ওএইচ একটা গ্রুপ আছে, ঠিক আছে। আবার এই কার্বনের ক্ষেত্রে এবং আরেকটা হাতে কি, আরেকটা হাতে হচ্ছে এই পুরোটা, রাইট, এই পুরোটা। আবার এই কার্বনের সাথেও দেখো সেম কাহিনী, সিওএইচ আছে, ওএইচ আছে, এইচ আছে, আবার আরেকটা হাতে যেইটা আছে এটা আবার ওইটার, মানে ওইটারই সিমিলার। তো এর জন্য হচ্ছে ওদেরকে আমরা বলবো সদৃশ্য কাইরাল কার্বন বিশিষ্ট। এবং এদের ক্ষেত্রে একটা মজার জিনিস ঘটে, সেটা হচ্ছে এদেরও আরেকটা আইসোমারিজম পাওয়া যায়, যেটাকে হচ্ছে কি মেজো আইসোমার বলা হয়। যেমন ধরো ডি ল্যাকটিক, ডি টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, দেখছো, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। এল টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, বাট মেজর ক্ষেত্রে কিন্তু কোনো দিকে রোটেশন হচ্ছে না। তারা একটা সেম প্লেনের দিকে রোটেট করার চেষ্টা করতেছে দুই সাইড থেকে, যার ফলে কোনো ধরনের রোটেশনই তৈরি হচ্ছে না। তাহলে এটা কিন্তু একটা মেসোর একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা কখন পাওয়া যাচ্ছে, সদৃশ্য কাইরাল কার্বন যখন থাকছে তখন। ঠিক আছে। আলোক সংশ্লিষ্ট সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে কি কি করবা, খুবই ইজি ফর্মুলা, সেটা হচ্ছে যদি সবগুলো ডিফারেন্ট হয় তাহলে তোমার ফর্মুলাটা একেবারে বেসিক, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে। এখানে তারা গ্লুকোজ এবং রাইবোজ দুইটার এক্সাম্পল তারা দিছে, দেখো গ্লুকোজের ক্ষেত্রে তারা বলছে যে কাইরাল কার্বনের সংখ্যা 3, তাহলে তাদের সমন্বিত সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, সেটা হচ্ছে 16। আবার তারা রাইবোজের ক্ষেত্রে বলতেছে যে তাদের কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে কি 2, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, 2 টু দি পাওয়ার 2। আচ্ছা, আমরা একটু দেখি তাও তারা কি লিখছে। হুম, হ্যাঁ, আচ্ছা। ও আচ্ছা, আমি সরি সরি সরি, আমি ভুল বলছি। রাইবোজের ক্ষেত্রে তারা বলছে 3টা কাইরাল কার্বন, তাহলে তাদের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3। এবং গ্লুকোজের ক্ষেত্রে তারা বলছে 4টা কাইরাল কার্বন, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, 2 টু দি পাওয়ার 4। তার মানে তাদের ক্ষেত্রে সমানত সম্ভব 16টা, আর রাইবোজের ক্ষেত্রে সম্ভব কয়টা, 2 টু দি পাওয়ার 3, 8টা। ঠিক আছে, এটা তো তোমার এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটু আগে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে সদৃশ্য কাইরাল কার্বনদের ক্ষেত্রে, সদৃশ্য কাইরাল কার্বন বা সিমেট্রিক কাইরাল কার্বনদের ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আলোক সক্রিয় দুইটা তৈরি হয়, আমরা দেখছি ডিএল নর্মাল যেটা পাইছি, আর আরেকটা পাইছিলাম কি আলোক নিষ্ক্রিয় বা মেজো যেটাকে বলা হচ্ছিল। তাহলে এখানে মাথায় রাখবা সম্ভাব্য আলোক সক্রিয় সময়তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1, লাইক সদৃশ্য কাইরাল কার্বন সংখ্যা n, তার থেকে এক বিয়োগ দিয়ে পাওয়ার দিবা। আবার মেসো আমরা যেগুলো দেখছিলাম যে আলোক নিষ্ক্রিয়, সেগুলোর সংখ্যা বের করার ফর্মুলা কি, 2 টু দি পাওয়ার n-2 সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এক্ষেত্রে এন সংখ্যাটা কি হইতে হবে, যুগ্ম সংখ্যা হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে N2 হয়েছে, দেখো এখানে একটা এক্সাম্পল দিছে তারা। টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখছি তাদের দুইটা সদৃশ্য কাইরাল কার্বন, তাই টার্টারিক অ্যাসিডের আলোক সক্রিয় সমতা সংখ্যা কি হবে, 2 টু দি পাওয়ার, আর এই যে এই ফর্মুলাটা n-1, দ্যাট ইজ 2 - 1, তাহলে 2 টু দি পাওয়ার মানে দুইটা। এবং ডি সমনু, একটি ডি সমনু এবং অপরটি এল সমান, এবং আরেকটা কি ফর্মুলা, 2 টু দি পাওয়ার n-2 তাহলে এখানে কি হবে, 2 - 2 তাহলে 0/2, মানে 2 টু দি পাওয়ার 0, সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে মেজর সংখ্যা হবে একটি। তো এটা তোমরা পারবা আসলে, আশা করি খুব বেশি একটা কঠিন কিছু না এটা। আচ্ছা, এইটাও আসলে সেরকম কিছু না। দেখো কোশ্চেনে কি বলছে, বলছে 2,3 ডাই বিউটেন এই যৌগে কয়টি অপ্রতিসম, অপ্রতিসম মানে কাইরাল কার্বন আছে, এবং এর সংকেতে কয়টি কি প্রকার সমাণু সম্ভব। এটা তোমার এইচএস এর জন্য আসলে ইম্পর্টেন্ট। মূলত তুমি সংকেতটা আঁকাবা, সংকেতটা আঁকানোর পর তুমি অ্যাকচুয়ালি দেখাবা এই যে কয়টা আছে এবং কয়টা নাই। ঠিক আছে, এটা তোমাদের একটি টাস্ক হিসেবে থাকলো, এগুলো কোশ্চেন খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দেখাতে চাই, যেটা আমার সময় ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আসছিল। ঠিক আছে, এবং আমি হচ্ছে কি ভুল করছি সাকসেসফুলি, হ্যাঁ, কারণটা হচ্ছে কি ভার্সিটি পরীক্ষার আগে কিন্তু আমি এই জিনিসগুলো রিভিশন দেওয়ার সময়গুলো পাইনি। ঠিক আছে, তো এখানে কি বলছে, 4টি কার্বনের বেলায়, মানে এখানে আসলে আইসোমার সংখ্যাটা বলছি, স্ট্রাকচার বা চেইন আইসোমারের কথাটাই বলছে, সংখ্যাটা বলছে যে 4টা কার্বনের বেলায় কয়টা সম্ভব, দুইটা চেইন বিন্যাস সম্ভব। কোশ্চেনটা আমি যদি ভুল না বলি এইটা আসছিল, তোমরা একটু চেক করে দেখো নিজেরাও কোশ্চেন ব্যাংকে, যে 6টি কার্বনের বেলায় কয়টি চেইন আইসোমারিজম সম্ভব। সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, 5টা। আমি এটা খুব সম্ভবত 7 বা এরকম কিছু একটা দেখাইছিলাম। তো যাই হোক, এইটা তোমার মেডিকেলের জন্য যদি কখন আসতে দেখা যায় নাই, বাট আসতে পারে। ঠিক আছে, তো এটা একটু দেখুন, মানে দেখে নিও। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই কি বলছে, যে সংজ্ঞাটা জানা দরকার, কজ অ্যারোমেটিক তোমরা কিন্তু 9-10 একটা সুন্দর একটা জিনিস জেনে আসো, যে অ্যারোমেটিক শব্দটা দ্বারা আসলে নির্যাস বা সুন্দর ঘ্রাণ বোঝানো হয়। আসলে নর্মালি অ্যারোমেটিক যৌগগুলোতে একটা সুন্দর স্মেল পাওয়া যায়, বাট অ্যারোমেটিক যৌগের অফিসিয়াল সংজ্ঞাটা বেনজিন, বেনজিন জাতক বা ডেরাইভেটিভ যেটাকে বলা হয়, ও বেনজিনের মতো অসম্পৃক্ততা যুক্ত এবং হাকেল নিয়ম ভিত্তিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংখ্যক সঞ্চারণশীল, সঞ্চলনশীল
ইলেকট্রন সমন্বিত বলয়াকর জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে মানে সঞ্চরণশীল পাইলেকট্রন বা রেজোনেটিং পাইলেকট্রন থাকতে হবে, এটা একটা শর্ত, অথবা তাকে বেনজিন বা বেনজিনের জাতক হইতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো মূলত হ্যাকেল নিয়মটাই আসলে সবথেকে বেশি মডার্ন, এটাই মাথায় রাখলে তুমি মোর দেন সেফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আসলে কয়েকটা এক্সাম্পল দিছে, বেনজিন, তারপর টলুইন। টলুইনের ক্ষেত্রে আমরা জানি যে একটা হাইড্রোজেনের পরিবর্তে এখানে একটা মিথাইল গ্রুপ থাকবে। জাইলিনের ক্ষেত্রে দুইটা থাকে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য খুব একটা কমপ্লিকেটেড কিছু না। এগুলো গেল। আর এই কি জানি বেনজিনের পজিশন গুলো সম্পর্কে তোমরা জানো যে কোনটারে কি বলে, যেমন ধরো এটাকে বলা হয় অর্থ পজিশন, রাইট? তারপর হচ্ছে এটা হচ্ছে মেটা, তারপর এটা হচ্ছে প্যারা। আচ্ছা, এখানে শুধু তাই না, এখানে কিন্তু তোমাদের একটা এমসিকিউ কভার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে দুইটা প্রতিস্থাপিত মূলকের ফলে বেনজিনে কোন কোন ধরনের সমানতা দেখা যেতে পারে। সরি, কয়টা সমানতা দেখা যেতে পারে? তিনটা। এটা কিন্তু তোমার অনুশীলনীতে আছে, ঠিক আছে? এখানে তোমাদের সুন্দর করে তারা দেখাও দিছে, ঠিক আছে, যে কি কি সম্ভব। এই দেখো তিনটা, ঠিক আছে? 1,2 ডাইমিথাইল বেনজিন, 1,3 ডাইমিথাইল বেনজিন, 1,4 ডাইমিথাইল বেনজিন, এই তিনটা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এইখান থেকে এটা কিন্তু মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমাকে এই পুরো চার্টটা তোমাকে ভালো করে পড়তে হবে। এই চার্ট থেকে মূলত লঘু অয়েল, মধ্যম অয়েলের কোনটার উপকরণ কি কি, এটা তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবা কমন আছে, দেখো ফেনল, ফেনল দুই জায়গায় আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি একটু দেখবা যে অপশন এরকম হইতে পারে যে তোমাকে কোশ্চেন করলো যে ফেনল কোন তৈলের অংশ। এখন তোমার অপশনে ধরো লঘু তেল দিল না তারা, তারা দিল শুধুমাত্র মধ্যম তেল এবং বাকি তেলগুলো, তখন সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা অবভিয়াস যে মধ্যম তেল হবে অ্যান্সারটা, রাইট? সো এখানে একটা অপশনের ফ্যাক্ট আছে, এবং তার পাশাপাশি তুমি একটু ওগুলোতে ফোকাস রাখার চেষ্টা করবা বেশি, যেগুলো হচ্ছে অন্যান্য বক্সের তুলনাভাবে কম আছে। যেমন ধরো ফিনান্থ্রিনকে আর কোথাও আছে নাই, তাহলে এটা কিন্তু আসলে অ্যান্সারটা খুবই অবভিয়াস, সবুজ তেল। সেভাবে তোমরা অন্তত এইটা এবং এই দুইটা, এই টেম্পারেচার মেম্পারেচার যেগুলো পড়তে হবে না, পাতন তাপমাত্রাও না পড়লেও চলবে, বাট তাও যদি পারো পইরো। পার্সেন্টেজ আমার হয় আরো কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এখান থেকে অন্তত তাপমাত্রাটা যদি পারো, দলের দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সেপারেশন অফ বেনজিন এন্ড টলুইন ফ্রম লাইট অয়েল। এখান থেকে মূলত হচ্ছে কি মুখস্থের কিছু ব্যাপার আছে, যে প্রাপ্ত লঘু তৈলের মধ্যে প্রধানত যেই জিনিসগুলো পাচ্ছি, যে একটু উপরে যে বক্সগুলো দেখলাম, ওগুলোর ভিতরে কিছু কিছু আছে নিরপেক্ষ, কি কি বলছে বেনজিন, টলুইন। কিছু বলছে ক্ষার জাতীয়, অ্যানিলিন, পিরিডিন, থায়োফিন, এবং কিছু বলছে অম্ল জাতীয়, সেটা কি ফেনল। তো এগুলোকে আবার কি করতেছে, এগুলোকে আমরা হচ্ছে কি যেগুলো অম্ল, সেগুলোকে আবার আমরা কি নিউট্রালাইজ করব, লাইক এই যে ক্ষারীয় পদার্থের দূরীকরণ, অম্লীয় পদার্থের দূরীকরণ। সো অম্লীয় ক্ষেত্রে একটা বেজের সাথে বিক্রিয়া দিব ক্ষারের সাথে, আর ক্ষারীয় ক্ষেত্রে একটা অম্লর সাথে বিক্রিয়া দিব অ্যাকোয়াস সলিউশনে। এখান থেকে আর সেরকম কিছু পড়তে হবে না তোমাকে। এই জায়গাটা তো তোমরা একটু পড়তে পারো। বেনজল, 50% বেনজলে কি কি থাকে, হ্যাঁ, এইটা ভেরি ভেরি একটা একটা আশার মতো কোশ্চেন হইতে পারে তোমাদের জন্য, যে 50% বেনজলে বেনজিন কত পার্সেন্ট থাকে। আহ, থাকে 46%, এবং টলুইন এবং সামান্য পরিমাণ জাইলিন থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। তারপর 90% তাপমাত্রা আংশিক করলে, এটা কিন্তু তোমাদের একটা সুন্দর কি ইম্পর্টেন্ট হইতে পারে, যে 90% বেনজল ও 50% বেনজলকে এত মাত্রা তাপমাত্রা আংশিক পাতন করলে মোটামুটি বিশুদ্ধ টলিন পাওয়া যায়। তো এখান থেকে তোমরা আসলে মূলত দেখবা যে এমসিকিউ আসার মধ্যে কি কি তথ্য থাকতে পারে, যেমন বেনজিনকে হিম মিশ্রণে দ্বারা শীতল করলে তাপমাত্রা বেনজিন কঠিন ক্যালাস পাওয়া যায়, এটা কিন্তু তোমার একটা আসার মতো তথ্য। এইটা মনে হয় আমাদের সময় বইতে ছিল না, হ্যাঁ, এটা মনে হয় অ্যাড করছে তারা। তারপর শুধু তাই না, এটা হচ্ছে আরো বেশি আসার মতো, সেটা হচ্ছে কিভাবে কি করলে 99% বিশুদ্ধ বেনজিন পাওয়া যায়। কি বলছে? বলছে 90% বেনজলকে আংশিক পাতন করলে, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাতিত তরল পদার্থ সংরক্ষণ মোটামুটি, এটা তাহলে একটু মাথায় রাখবা যে 90% বেনজলকে আংশিক পাতন করলে, হ্যাঁ, তার মানে কি কি জানি আংশিক পাতন মানে পার্শিয়াল ডিস্টিলেশন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কাহিনী, আমরা আগাই। তারপর হচ্ছে গিয়ে তোমার প্রিপারেশন অফ বেনজিন এন্ড টলুইন। হ্যাঁ, এইটা আমি আসলে আরেকটা ক্লাসে বিস্তারিত কাভার করছি, তো তোমরা অ্যাকচুয়ালি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো, অথবা এখানে আমি খুবই সংক্ষেপে একটু কাভার করতে চাই। সেটা হচ্ছে যেমন ধরো বেনজোইক অ্যাসিডের লবণ, হ্যাঁ, এবং সোডা ল্যামের মিশ্রণ থেকে মূলত এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি, একটা কার্বন কমে যাবে, তাহলে এখানে তুমি দেখতেছো যে এই কার্বনটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এই যে এই কার্বনটা এখানে সোডিয়াম কার্বনেটের কার্বন হিসেবে তারা অবস্থান করতেছে। সো ডিকার্বনেশন মানে একটা কার্বন কমে যায়, এটা তোমরা অ্যালকেন প্রিপারেশন আরো ভালো বুঝতে পারবা। খুবই সহজ এক্সাম্পল কি, সোডিয়াম প্রোপানয়েট, এটা কনভার্ট হয়ে তৈরি হবে ইথেন।
হ্যাঁ, আর ওই পাশে থাকবে সোডিয়াম কার্বনেট, তার সাথে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, ফেনল ও জিঙ্গুরের মিশ্রণ থেকে বেনজিন। ফেনল ও জিঙ্গুরের মিশ্রণকে উত্তপ্ত করলে ফেনল বিজারিত হয়ে বেনজিন বাষ্প উৎপন্ন হয়। আচ্ছা, মূলত দেখো এখানে ফেনলের ভিতরে এই যে যে ওএইচটা আছে না, এই ও অক্সিজেনটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে, এবং এই হাইড্রোজেনটা, আগে যে হাইড্রোজেন ছিল ওটা হাইড্রোজেনের মধ্যে রয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বেনজিন। কিভাবে পাচ্ছি? বিজারণের ফলে। এবং আমরা জানি যে অক্সিজেনকে কোনো বস্তু থেকে যদি আমরা ত্যাগ করি বা বাদ দিই, তখনও কিন্তু আমরা সেটাকে বলবো বিজারণ। আচ্ছা, অ্যাসিটিলিন থেকে বেনজিন, এটা কিন্তু মেডিকেল 2020 সালে ইতিমধ্যে চলে আসছে। তারপর গ্রিগনার বিকারক থেকে বেনজিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি? গ্রিগনার বিকারকের সংখ্যা কি? সেটা হচ্ছে RMgX। RMgX, গ্রিগনার বিকারক থেকে মোটামুটি অনেক কিছুই তৈরি করা যায়, অনেক কিছুই। তো তুমি একটু মাথায় রাখো যে এই আরটা এখানে আসলে মূলত অ্যালকাইল বোঝায়, তুমি এর পরিবর্তে এ আর ইউজ করতে পারো, অ্যারাইল। তাহলে কি হচ্ছে অ্যারাইল? এখানে যে অ্যারাইলটা আছে এটা মূলত এই ওয়াটারে হাইড্রোজেনটার সাথে অ্যাড হয়ে বেনজিন তৈরি করতেছে, এবং বাকি যে হাইড্রোক্সাইড অংশটা সেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে MgOH তৈরি করতেছে, ঠিক আছে? আচ্ছা, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন, টলুইন। আচ্ছা, টলুইনের এখান থেকে মূলত দুইটা প্রস্তুতি আছে, উডস ফিটিক বিক্রিয়া, আর আরেকটা কি বলছে, আরেকটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়া। তাহলে উডস ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা যে সোডিয়াম মেটাল দিতে হবে, এবং এই ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে এই অ্যালকাইলটা এই অ্যারেলের সাথে বন্ড ফর্ম করবে কিভাবে? প্রতিস্থাপনের মাধ্যমে, এই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে। এবং এই যে দুইটা ক্লোরিন দেখতেছো, এই দুটো ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, দেখছো? আচ্ছা, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আমরা ইউজ করছি ক্লোরোবেনজিন, বাট ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতেছি বেনজিন, এবং এই ক্ষেত্রেও কিন্তু প্রতিস্থাপন হচ্ছে। আগের ক্ষেত্রে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে ক্লোরিনটা প্রতিস্থাপিত হয়েছিল, বাট এই ক্ষেত্রে কি হবে? এখানে যে হাইড্রোজেনটা আছে সেইটি হচ্ছে সরাসরি অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবং এই কি হচ্ছে, হ্যাঁ, এবং এই ক্লোরিনটা ওই প্রতিস্থাপিত হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে? দুইটার ভিতরে পার্থক্য দিকে, আগের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাটালিস্ট হিসেবে ড্রাই থ্রি ইউজ করছি, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, বাকি বিক্রিয়াগুলো তোমরা মোটামুটি দেখে নিও, অ্যারোমাটাইজেশন, রিফর্মিং পদ্ধতি কি কি আছে না আছে, কি কি ক্যাটালিস্ট ইউজ করা হয়েছে না হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে মূলত ক্যাটালিস্ট দেখলেই হবে। আর হচ্ছে কিসের থেকে তৈরি হলো এটা একটু দেখো, সেটা হচ্ছে এন হেক্সেন। এখান থেকে সাইক্লোহেক্সেন তৈরি হয়েছে, পরবর্তীতে বেনজিন। আর টলিনের ক্ষেত্রে ইউজ করা হতেছে এনহ্যাপটেন, লাস্টে যে হচ্ছে টলিন তৈরি হতেছে। দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু প্রভাবকগুলো মোটামুটি সেম, প্ল্যাটিনাম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আর লাস্ট কেসে এসে যখন হাইড্রোজেন অপসারণ করতে হবে তখন তারা ইউজ করতেছে প্ল্যাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? আগের ক্ষেত্রেও সেম, যখন বেনজিন তৈরি করতেছে। এগুলো জিনিস তোমরা মোটামুটি একবার দুইবার দেখলেই পারবা। So এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? রিফর্মিং পদ্ধতি, হ্যাঁ, অ্যারোমাটিকরণ বা রিফর্মিং পদ্ধতি বলা হচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে? অ্যালিফেটিক, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে? এটা কিন্তু একটা অ্যালিফেটিক কম্পাউন্ড না, ওপেন চেইন অ্যালিফেটিক কম্পাউন্ড। এটাকে আমরা কি করতেছি? রিফর্ম করার মাধ্যমে অ্যারোমেটিক কম্পাউন্ডার তৈরি করতেছে, এবং একটা সুন্দর ধাপ হচ্ছে হাইড্রোজেন অপসারণ। দেখো হাইড্রোজেন যদি অপসারণ না করে তাহলে ডাবল বন্ডটা কিভাবে তৈরি হবে? কারণ আমরা জানি যে এই ক্ষেত্রে তো কার্বনগুলোর তো কোনো খালি হাত নাই, রাইট? সো এই হাইড্রোজেন অপসারণের মাধ্যমে এখানে অ্যাকচুয়ালি তারা অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করতে পারতেছে। আচ্ছা, তো কি কমেন্ট এগুলো? মানে রিয়েলি তোমরা কি মজা নিচ্ছে এগুলো? লাইফটা চল অবস্থাতে কিছু করা যাচ্ছে না দেখে করতেছি না, বাট মানে এটা খুবই আনএক্সপেক্টেড। তুমি আদৌ রিয়েলিটি নাকি না আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, ওয়েট, একটু ওয়েট, হ্যাঁ। um, ওকে, সরি, মাঝে এই সময়টার জন্য আই এম সো সরি। আচ্ছা, আমরা আগাই, হ্যাঁ। আচ্ছা, টলেনো জাইলিন থেকে বেনজিন, যাই হোক,
তো যাই হোক, এটা তোমরা একটু দেখলেই বুঝবা যে টলোয়েনের সাথে হাইড্রোজেন অ্যাড করার, সরি, হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে যে বন্ডটা লাইক দুইটার সাথে হাইড্রোজেন অ্যাড হচ্ছে আসলে, এই অ্যারেলটার সাথে অ্যালকাইলটার সাথে। আচ্ছা, মলিকুলার অরবিটাল স্ট্রাকচার অফ বেনজিন এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা একটু পড়ায় ফেরত আসি, সিরিয়াস হই। আহ, সেটা হচ্ছে রিয়াকশনস অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, ঠিক আছে? আচ্ছা, বেনজিন, হ্যাঁ বেনজিনের সংযোজন একটা জিনিস মাথা রাখবা, সেটা হচ্ছে যে সচরাচর অ্যারোমেটিকরা খুব একটা বেশি অ্যাডিশন রিয়াকশন দেয় না, বাট যদি তারা দেয় সেটা কিন্তু অবশ্যই ফ্রি রেডিকেল মেকানিজম হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সুন্দর তারা এক্সাম্পল দিয়ে দিচ্ছে তারা। সেটা কি, বেনজিনের সাথে হচ্ছে তারা হাইড্রোজেন অ্যাড করতেছে, এবং হচ্ছে কি যার ফলে আমরা কি পাচ্ছি, সাইক্লোহেক্সেন পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা অ্যাডিশন বিক্রিয়ার এক্সাম্পল, এবং এটা কোন মেকানিজম হয়েছে, তাহলে ফ্রি রেডিকেল মেকানিজম। এক্ষেত্রেও সেম কাহিনী। দেখো, এখানে তৈরি হয়েছে বেনজিন হেক্সাক্লোরাইড, মানে এখানে বেনজিনের আর কোনো ডাবল বন্ড অবশিষ্ট নাই, ওই সেই ডাবল বন্ডগুলো ভেঙে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এটাও একটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে সংঘটিত ঘটনা, যেখানে কি হয়েছে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন যে বন্ডগুলো থাকে সেটা সমভাবে বিভক্তিত হয়ে দুইজনই একটা একটা ইলেকট্রন যে শেয়ার করতেছিল, তারা দুইজনেই সমানভাবে আলাদা স্প্লিট হয়ে যায়, তখন সেইটাকে আমরা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া বলবো, ঠিক আছে? যখন অ্যাটাকিং রিয়েজেন্টটা বা আক্রমণকারী বিক্রিয়া হচ্ছে কি একটা ফ্রি রেডিক্যাল। আচ্ছা, গেল। উম, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের অনুশীলনে এমসিকিউ তো পাবা। সেটা হচ্ছে কি, বেনজিন এর সাথে হচ্ছে কি ওজোনের বিক্রিয়া করলে আমরা হচ্ছে গ্লাইঅক্সাল পাই, এটা তোমরা অনুশীলনীতে পাবা। আচ্ছা, সরি, আমাদের কানেকশনটা মনে হয় একটু চলে গেছিল। ওকে, তো আমরা আবার একটু শুরু করি যেখান থেকে রেখে গেছিলাম। আচ্ছা, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেক্সাক্লোরোর বেনজিনের ক্ষেত্রে কি হচ্ছে, সেটা হচ্ছে যে ছয়টাই, আচ্ছা, সেটা হচ্ছে যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে, একটু আগে যেটা বলছিলাম, হেক্সাক্লোরো বেনজিনের ক্ষেত্রে কি হচ্ছে, ছয়টা হাইড্রোজেনে কিন্তু প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, এবং সেটাও কিন্তু কোন মেকানিজমে হচ্ছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে ঘটনাটা আসলে কি হয়। ক্লোরিন Cl2 যখন একটা লুইস অ্যাসিড, হ্যাঁ এই লুইস অ্যাসিড কিন্তু নিজে হচ্ছে কি একটা ইলেকট্রোফাইল। কিভাবে, এটা আমরা পরে আসতেছি, নিজে একটা ইলেকট্রোফাইল। যখন সে ক্লোরিনের সাথে লাইক প্রভাবক হিসেবে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে, তখন এই ক্লোরিনগুলো যে ভাঙতেছে, ভাঙার ক্ষেত্রে অসম ভঙ্গন হয়। তো অসম ভঙ্গন হওয়ার ফলে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কি পজিটিভ চার্জ হয় কম্পারেটিভলি, কারণ ও কোনো শেয়ারকৃত ইলেকট্রন পায় নাই। আর এই যে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওর ক্ষেত্রে কি বলছি, ও নিজেরটি ইলেকট্রোফাইল। কেন সে নিজেরটি ইলেকট্রোফাইল, কারণ তার ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ সম্ভব, বা তাদের অক্টেট অসম্পূর্ণ, এটা হচ্ছে মেইন থিম। মানে তাদের জায়গা আছে অ্যাকোমোডেট করার, ঠিক আছে? এর জন্য হচ্ছে কি তাদের ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, তারা হচ্ছে কি ইলেকট্রন করতেছে, ঠিক আছে?
ইলেকট্রোফিলের মতো আচরণ করে এই কারেন্টকে সে যে জায়গা দিছে, তখন সে আবার নিজে হয়ে গেছে একটা নিউক্লিওফাইল। আচ্ছা, একটা জিনিস মাথা রাখবা, কোনোটা বিক্রিয়ার ক্ষেত্রে লাইক কে ইলেকট্রোফাইল কি নিউক্লিওফাইল, এটা বিচার করার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে অ্যাটাকিং এজেন্টটা বা আক্রমণকারী বিক্রিয়াটা কে ছিল সবার আগে, যে প্রথম আক্রমণকারী বিক্রিয়কটা কে। সে যদি ইলেকট্রোফাইল হয় তাহলে তো বিক্রিয়াটাকে বলবা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর বিক্রিয়াটা যদি হচ্ছে একটা নিউক্লিওফাইল, তখন সেক্ষেত্রে তুমি কি বলবা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে কিভাবে এখানে ইলেকট্রোফাইল তৈরি হলো। তো আমরা ইলটা যেহেতু এখানে মেইন অ্যাটাকিং রিয়েজেন্ট, তাই কিন্তু বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, গেল। তারপর সেম কাহিনী দেখো, নাইট্রেশন। নাইট্রেশন একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কারণ কি? কারণ সালফিউরিক অ্যাসিডের সাথে, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের সাথে যখন সে বিক্রিয়া করতেছে, দেখো সালফিউরিক অ্যাসিড প্লাস নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি HNO2। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে কি তোমার গাঢ় আচ্ছা না সরি, NH3। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তাহলে নাইট্রিক অ্যাসিড যখন বিক্রিয়া হচ্ছে তখন সেটা কি তৈরি হচ্ছে দেখো তো, নাইট্রোনিয়াম আয়ন, যেটার উপর একটা পজিটিভ চার্জ দেখতেছি। পজিটিভ চার্জ থাকা মানে কি, সেটা একটা ইলেকট্রোফাইল। এবং এখানে একটা কি হচ্ছে, বাইসালফেট আয়ন তৈরি হচ্ছে, যেটার উপর একটা নেগেটিভ চার্জ দেখতেছি, মানে এসেনশিয়ালি নিউক্লিওফাইল। বিকজ আমরা জানি যে নেগেটিভ চার্জটা কিন্তু নিউক্লিয়াস আকর্ষণ করে। ঠিক আছে। আচ্ছা, গেল। তারপর কি বলছে, সালফোনেশন। ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করে, আচ্ছা এটাও একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও তোমরা পারবা। কিভাবে হচ্ছে তোমরা দেখো, সেটা হচ্ছে এই যে SO3 যেটা উৎপন্ন হয়েছে, সেটা একটা ইলেকট্রোফাইল। আচ্ছা, SO3 একটা নিরপেক্ষ ইলেকট্রোফাইল। সো এটা তোমরা আসলে একটু মুখস্থ করলে তোমাদের জন্য আরো বেটার। ঠিক আছে। আচ্ছা, ফিডেল ক্রাফট রিয়াকশন, এখান থেকে কিন্তু অ্যাসাইলেশনটা কিন্তু আমি যেবার ঢাকা ভার্সিটিতে প্রশ্ন পরীক্ষা দেই যে সেশনে, সেবার কিন্তু হচ্ছে অ্যাসাইলেশনটা আসছিল 21-22 সেশনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবং আমি মনে হয় লিখে দিয়ে আসছিলাম। তো মাথায় রাখবা, ফিডেল অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন মানে বিক্রিয়াটার থিমটা সেম, জাস্ট খালি ডিফারেন্ট একটা যৌগ মানে বন্ড ফর্ম করতেছে। যেমন ধরো এই ক্ষেত্রে কি CH3 তে হচ্ছে কি বেনজিনের সাথে মানে এই প্রতিস্থাপিত হয়ে বন্ধন করে টলিন তৈরি করতেছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্লোরিনটা বাদ দিয়ে, আবারও সেম কাহিনী, ক্লোরিনটা বাদ দিয়ে এই CH3CO যে অংশটা, এটা হচ্ছে কি তোমার অ্যাসিটাইল অংশটা, এটা হচ্ছে কি তোমার বেনজিনের সাথে প্রতিস্থাপনে বন্ড ফর্ম করতেছে, এবং যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু জানতে হবে। লিখতে পারবা, দেখো ইজি, অ্যাসিটাইল ক্লোরাইড জাস্ট অ্যাসিটাইল অংশটাকে কেটে বেনজিনের একটা হাতে প্রতিস্থাপিত করে দিবা। ঠিক আছে, গেল। এগুলো এত ডিটেলস তোমার মেডিকেলের জন্য লাগবে না, এইচএসসি তো মনে হয় সবগুলোর জন্য এত বিস্তারিত লাগে না। আচ্ছা, অ্যারোমাসিটি, যেটা তোমাকে বলা হয়েছিল অ্যারোমাটিসিটি। আচ্ছা, হাকেল রুল, এখান থেকে দেখো কোন লাইনগুলো বেশি ইম্পর্ট্যান্ট। জৈব যৌগের গঠন চ্যাপ্টার সমতুল্য চাকরিক হতে পারে, এক্সেট্রা হতে পারে, সংখ্যা 5 অথবা 6 হতে পারে, এগুলো অনেক কিছু লেখা আছে, বাট তোমাকে যে লাইনটার কথা আমি আগেই বলছিলাম, সেটা হচ্ছে এই যে কি বলছে, পঞ্চভুজের কম হওয়া মানে n সমান সমান 0 হয়েছে। পঞ্চভুজের মানে পাঁচটার কম থাকলে, হ্যাঁ, একটা জিনিস মাথা রাখবা, যে তোমার যদি একটা চেইন থাকে, সরি একটা যদি সার্কেল থাকে বা চক্র থাকে, এবং সেই চক্রে যদি কি থাকে, মেম্বারের সংখ্যা বা সদস্যের সংখ্যা যদি 6-এর, সরি 5 এর কম হয়, 5 হইলে হবে, 5 হইলে তুমি n এর সংখ্যা 1 ধরবে, বাট 5-এর থেকে কম হলে তখন সেটাকে 0 ধরতে হবে। আচ্ছা, গেল। তো এখান থেকে আমরা একটু হিসাব করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল দেখো, এটার ক্ষেত্রে তারা 0 ধরছে, এবং এটা কিন্তু তাহলে অ্যারোমাটিসিটির শর্ত পূরণ করতেছে না। বেনজিনের ক্ষেত্রে রিং 1, তাহলে 4 × 1 + 2 6, পিরিডিনের ক্ষেত্রে 6, ফিউরানের ক্ষেত্রে আগেই বলা হয়েছে যে এখানে কিন্তু সদস্য সংখ্যা অক্সিজেনকে সহ ধরতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এই অক্সিজেনে কিন্তু চক্রে অংশগ্রহণ করছে, এবং তার যে লোন পে ইলেকট্রন, এর ভিতরে একটা লোন পে ইলেকট্রন অনুরণনে অংশগ্রহণ করে। ঠিক আছে, তারপর ন্যাপথালিনের ক্ষেত্রে 2টা রিং, অ্যানথ্রাসিনের ক্ষেত্রে 3টা রিং। ঠিক আছে, এখান থেকে মূলত এই যে ন্যাপথালিন এবং অ্যানথ্রাসিনের এই সঞ্চালনশীল পাই ইলেকট্রন এর সংখ্যাটা আসে বা জানতে চায়। ঠিক আছে, আর এছাড়া যে হেটেরোসাইক্লিকের যে নামগুলো আগেই বলা হয়েছে, পাইরোল, থায়োফিন, ফিউরল, টিরল, এগুলো জিনিস তোমাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য, এক্সেট্রা এক্সেট্রা।
এখান থেকে তোমাদেরকে এই চার্টটা ভালো করে পড়তে হবে। মূলত এই চার্টটা বলে তোমাদের মোর দেন ইনাফ। এর ভিতরে আমি কয়েকটা কি পয়েন্ট বলি যেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে যে ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্ট, এগুলো কিন্তু আমরা জানি যে অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে কিন্তু এগুলো পাবা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে বেনজিন কিন্তু এই টেস্টগুলো দেয় না। বেনজিন ফলে তিনটি বন্ধন আছে প্রমাণিত, তা সত্ত্বেও এই দেখো, এই যে, তা সত্ত্বেও বেনজিন বলয়যুক্ত অ্যারোমেটিক যৌগ ব্রোমিন দ্রবণের লাল বর্ণ এবং বেয়ার টেস্ট, এই যে আরেকটা যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে বেগুনি বর্ণ ধারণ করে না। এতে প্রমাণিত হয় বেনজিন বলয়ের পাই বন্ধন বিশেষ প্রকৃতির এবং স্থায়িত্ব বেশি। বিশেষ ধরনের কোন সেন্সর তাদের একটা সঞ্চালনশীল পাই ইলেকট্রন রেজোনেটিং ইলেকট্রন দ্বারা হয়েছে এবং কন্টিনিউয়াসলি তাদেরটা চেঞ্জ হচ্ছে, মানে একজন একজনের দিকে যাচ্ছে। আর অপরদিকে এই যে যে অ্যালকিন অ্যালকেন এদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গাতেই বন্ডটা থেকে থাকতেছে। আচ্ছা, গেল। তারপর এখান থেকে আসলে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এইটা। আচ্ছা, সরি। আচ্ছা, এটার কারণটা, আচ্ছা হ্যাঁ, এটার কারণটা আরো আমরা বিস্তারিত পরবর্তীতে শেয়ার করবো। বাট এটা মেইন থিমটা কি মনে রাখবা, অ্যালকিন এবং অ্যালকানিক ক্ষেত্রে কি হচ্ছে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দ্বারা বন্ড ফর্ম করতেছে না। সো এখানে কিন্তু একটা ইলেকট্রনের অ্যাবান্ডেন্স আছে, ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি থাকে, ডাবল মানে ঘনত্ব বেশি। সো তাদের ক্ষেত্রে তারা হচ্ছে ইলেকট্রোফাইলকে বেশি আকর্ষিত করে। উল্টা দিকে দেখো কি বলছে, কার্বনিল যৌগে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। এটার একটা সুন্দর কারণ আছে, তুমি দেখো এখানে কার্বন এবং অক্সিজেনের ভিতরে তড়িৎ ঋণাত্মকতার দিক থেকে অক্সিজেন কিন্তু অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। সো ও যে জিনিসটা করে সেটা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেন ওর দিকে বেশি টানে। এর ফলে যে জিনিসটা হয়, এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ হয়। সো এই কার্বনের উপর যখন একটা পার্শিয়াল পজিটিভ চার্জ দেখা যায়, তো মাথায় রাখতে হবে ও তখন খুব সহজেই নিউক্লিওফাইল, সরি, হ্যাঁ সরি, যেহেতু এখানে পার্শিয়াল একটা পজিটিভ চার্জ দেখা যাচ্ছে, তো ও হচ্ছে নিউক্লিওফাইলদেরকে আকর্ষণ করবে। কারণ নিউক্লিওফাইলগুলো হয় প্রধানত নেগেটিভ চার্জ, অথবা নিউট্রাল হলেও কি হবে, তাদের হচ্ছে গিয়ে দেখা যায় ইলেকট্রন অনেক সংখ্যা বেশি থাকে, যেমন ধরো লোন পেল ইলেকট্রন অনেক বেশি থাকে, ঠিক আছে। সো ওদের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন দেখা যায়। কেন দেখা যায়, মূলত কার্বনের উপর এই পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হওয়া অক্সিজেন থাকার ফলে এর জন্য। আর অ্যালকিনে কেন ইলেকট্রোফিলিক সংযোজন দেখা যায়, কারণ ওদের ক্ষেত্রে ওই ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের জায়গাতে ইলেকট্রনের সংখ্যাটা অ্যাবান্ডেন্ট বা ইলেকট্রনের সংখ্যাটা বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, বেনজিনের ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেন এবং ক্লোরিনের সংযোজন ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঘটতেছে। তারপর প্রতিস্থাপনের ক্ষেত্রে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখছি আমরা, কি কি যে হ্যালোজিনেশন হেক্সাক্লোর বেনজিন তৈরিতে দেখছি, নাইট্রেশন কি জানি নাইট্রোবেনজিন তৈরিতে দেখছি, তারপর সালফোনেশন সালফিউরিক অ্যাসিড প্রেজেন্স যেটা হচ্ছে, তারপর ফিডেলক্রাফট বিক্রিয়া দেখছি আমরা কিছু, ওইটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ওই CH3 প্রতিস্থাপিত হচ্ছে, তারপর অ্যাসিটাইল গ্রুপটা প্রতিস্থাপিত হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তারপর কি বলছে, প্রতিস্থাপনের ক্ষেত্রে অ্যালিফিটিকে বলছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন করতেছে, খুবই ভালো কথা। আচ্ছা, এটার একটা খুবই সুন্দর কারণ আছে, তুমি দেখো, সেটা হচ্ছে হ্যালোজেন, কিন্তু হ্যালোজেন সেটা যাই হোক, এটা হোক ফ্লোরিন, এটা হোক ক্লোরিন, এটা হোক ব্রোমিন, যাই হোক, সেটা কিন্তু এই আর এর যে কার্বনটা আছে সেটার থেকে কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ-ঋণাত্মক। সো এর ফলে যে জিনিসটা হয় সেখানে হচ্ছে যে, যেহেতু ওর তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সো ও পার্শিয়াল নেগেটিভ থাকে, এই অ্যালকাল থেকে পার্শিয়াল পজিটিভ। যেহেতু বিক্রিয়াগুলো মূলত এইটারে বাদ দিয়েই হয়, লাইক হ্যালোজেন ও অ্যালকেন যেগুলো থাকে, দেখা যায় যে অ্যালকেন হ্যালোজেন পার্টনারের বাদ দিয়ে মূলত আরেকটা জিনিস বসে। সো ও হচ্ছে মূলত কি নিউক্লিওফাইলকে আকর্ষণ করে, তো ওদের ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটে, ঠিক আছে। আচ্ছা, অপসারণের ক্ষেত্রে কি বলছে, অ্যালকোহল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক অপসারণ করে অ্যালকিন তৈরি করে, মানে একটা ইলামিনেশন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া বলতেছি। এবং হ্যালোজেন অ্যালকিন থেকে KOH অ্যালকোহলিক সহ অপসারণ। আচ্ছা হ্যাঁ, এই আসলে মোটামুটি প্রায় সেম জিনিসই, মানে দুইটা এক্সাম্পল দিচ্ছে তারা, একটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হয়েছে ইলামিনেশনের মাধ্যমে, আর আরেকটা দিছে কি অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণের মাধ্যমে অ্যালকিন তৈরি হয়। দুইটাই মানে এক্সাম্পল। অপসারণ এক্ষেত্রে কি বলছে, ফেনল এবং অ্যারাইল হ্যালাইড থেকে কোনো অপসারণ বিক্রিয়া ঘটে না। আচ্ছা, তাহলে অপসারণ বিক্রিয়াটা আসলে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, আমি নিজেও দেখিনি আসলে কোনো বিক্রিয়া এরকম যেখানে অপসারণ ঘটতেছে। আচ্ছা, সেখানে গেল। এই যে দেখো, এটা কিন্তু তোমাদের এইচএসসি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, সি হচ্ছে দুই কার্বন বিশিষ্ট, দ্যাট ইজ অ্যালকাইন। এখানে আয়রন টিউবের ভিত্তিতে চালনা করা হচ্ছে উচ্চ চাপে, তাহলে এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বেনজিন।
এবং বেনজিনের সাথে যেহেতু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দেওয়া হচ্ছে, তাহলে উইদাউট ডাউট এটা হচ্ছে একটা নাইট্রেশন বিক্রিয়া, যার ফলে নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখে নিই কি তৈরি হলো অ্যাকচুয়ালি। আহ আমরা কি অন্য পেজে চলে আসছি? ও না, এই যে ঠিকই আছে। অ্যাসিটালিন, এই দেখো বেনজিন তৈরি হয়েছে অ্যাসিটালিন থেকে। এবং এই যে পরবর্তীতে নাইট্রোবেনজিন বা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে। এবং নাইট্রেশন বিক্রিয়াটা কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। কারণ কি, এই নাইট্রোনিয়াম আয়ন যেটা হচ্ছে কি অ্যাটাকিং রিয়েজেন্ট বা আক্রমণকারী বিক্রিয়া, সেটা একটা নিউক্লিওফাইল। এটা হচ্ছে সরি ইলেকট্রোফাইল, কাজ ওর পজিটিভ চার্জ আছে। এর জন্য এই বিক্রিয়াটাকে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলতেছি। আচ্ছা, এটা কি, স্থায়িত্ব কি, বা কত জিনিস জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা। কি বলা হয়েছে? তিন টাইপে ভাগ করছে: ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কি সমভঙ্গ হবে? দেখো তো, আমরা এই বিক্রিয়াটাকে দেখছিলাম না, একবার বেনজেনের অ্যাডিশন রিয়াকশন দিকে ছিল না, হ্যালোজেন এর সাথে অ্যাডিশন। সেক্ষেত্রে দেখো তো কি হয়েছে, মনে করে দেখো, সানলাইটের কথা ছিল। সানলাইট মানে আসলে আলট্রাভায়োলেট লাইটই বুঝাইছে। আলট্রাভায়োলেট লাইটের উপস্থিতিতে দুইটা ক্লোরিন যে ভাঙছে, তাদের কিন্তু দেখো শেয়ার কিন্তু একটা ইলেকট্রন তারা একদম নিয়ে ভাঙতে পারছে। তাহলে এটা হচ্ছে কি ফ্রি রেডিক্যাল বলা হচ্ছে, যেহেতু ওদের কোনো চার্জ তৈরি হচ্ছে না, তারা সমভাবে ভাঙছে। তো এদের ক্ষেত্রে কি কি করবা? এদের ক্ষেত্রে হচ্ছে তাদের স্থায়িত্বের ক্রমটা একটু মুখস্থ করতে হবে। যে তাদের ক্ষেত্রে 3 ডিগ্রিটা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হচ্ছে কি সবচেয়ে বেশি স্থায়ী। তার থেকে কম হচ্ছে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এক্সেট্রা এক্সেট্রা। এটুকু জানলেই হচ্ছে। পরবর্তীতে দেখি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। দেখো, কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জ যেটা, এটা কখন তৈরি হচ্ছে? যখন কোনো ধরনের অসম ভঙ্গ হচ্ছে। যেমন ধরো এখানে যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড ধরতে পারো। অ্যালকাইল হ্যালাইড যখন কোনো একটা বিক্রিয়া দিচ্ছে কোনো একটা প্রভাবকের উপস্থিতিতে, তখন যে জিনিসটা হচ্ছে, তখন হচ্ছে এই বন্ধনটা যে ভাঙতেছে, যেহেতু হ্যালোজেন তুলনামূলকভাবে তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমরা জানি হ্যালোজেন সবগুলোই, দেখো কি বলছে, এক্ষেত্রে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। তখন কি হচ্ছে, ওই হ্যালোজেনটা হচ্ছে নেগেটিভলি চার্জড পার্শিয়ালি, এবং যে কার্বনটাকে তারা ছেড়ে আসছে সেটা হচ্ছে পার্শিয়ালি পজিটিভ চার্জ। তাহলে এই যে যে পার্শিয়ালি পজিটিভ চার্জ কার্বনটা আমরা পাইলাম, তাকে আমরা বলবো হচ্ছে কার্বোক্যাটায়ন। এটার ক্ষেত্রে মুখস্থের বিষয় কি, কোন ডিগ্রিগুলো কত বেশি স্থায়ী? আমরা দেখলাম যে 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি স্থায়ী, এরপর 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি, এভাবে তোমাদেরকে আগে যেতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছে? হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিওফাইল। হ্যাঁ, নিউক্লিওফাইল, আচ্ছা। এটা হচ্ছে ইলেকট্রোফাইল, কজোর ক্ষেত্রে পজিটিভ চার্জ পাইছো, আবার পাবা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কখন পাবা? যখন তুমি পার্শিয়াল নেগেটিভ চার্জটা পাবা। ঠিক আছে, আচ্ছা। এখানে তারা একটা সুন্দর এক্সাম্পল দিছে। এই এক্সাম্পলটা না তোমরা অ্যাকচুয়ালি কখন কাজে লাগবে আমি তোমাকে বলি। সেটা হচ্ছে অ্যালডোল রিয়াকশনের ক্ষেত্রে। কজ অ্যালডোল বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে দুইটা ইথানল বা দুইটা অ্যালডিহাইড, এসেন্সিয়ালি দুইটা অ্যালডিহাইড যখন বিক্রিয়া করে, তখন একটা অ্যালডিহাইড কিসে কনভার্ট হয়? কার্বো, যে ওটা যেহেতু হচ্ছে তোমার নিউক্লিওফিলিক কিছু কাহিনী থাকে, ওইটা হচ্ছে কি নিজে কনভার্ট হচ্ছে কি নিউক্লিও ফিলিকে। হ্যাঁ, আচ্ছা, ওইটা নিয়ে আসলে পরে বিস্তারিত আলোচনা হবে, বাট তোমরা একটু এই জিনিসটা একটু মাথা রাখো, যে সেটা হচ্ছে যে ক্ষারের উপস্থিতিতে একটা অ্যালডিহাইড কি হচ্ছে, এই দেখো কার্বনায়নে কনভার্ট হচ্ছে। এইটা কিন্তু তুমি অ্যালডোলে পাবা, এটা আমি একটু পর দেখাইলে তোমরা জিনিসটা আরো, মানে আজকেই আছে এটা, তখন তোমাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হবে যে ঘটনাটা আসলে কি হইলো। ঠিক আছে, আচ্ছা। সে একটু মাথায় রাখবে যে ক্ষারের উপস্থিতিতে এই একটা হাইড্রোজেন এখান থেকে ভেঙে যাচ্ছে, এই যে যে হাইড্রোজেনটা ভাঙতেছে, এই হাইড্রোজেনটা নিজে পজিটিভ আয়ন হিসেবে চলে যাচ্ছে, মানে সে শেয়ার কিন্তু কোনো ইলেকট্রনের, তার কিন্তু নিজের একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের, রাইট? যে এটা এখানে শেয়ার করছে, বাট সে শেয়ার কিন্তু ইলেকট্রনের কোনোটাই নিজের সাথে নেয় না, সেটা তার কি হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে যায়। হাইড্রোজেন আয়নটা কি হয়, হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে ওয়াটার তৈরি করতেছে। সো যেহেতু হাইড্রোজেন তার কোনো শেয়ার কিন্তু ইলেকট্রন নিজে নিয়ে যায় নাই, রাদার রেখে গেছে, তাহলে এখানে এই কার্বনটার উপর একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। এটাকে আমরা বলতেছি কার্বন আয়ন, এবং এটা তুমি অ্যালডোল বিক্রিয়াতে পাবা। এইটা কি হয়, তার এটা কিন্তু একটা নিউক্লিওফাইল, মাথায় রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা নিউক্লিওফাইল। এইটাই আরেকটা অ্যালডিহাইডের কি হবে, আরেকটা অ্যালডিহাইডের অ্যালডোল বিক্রিয়াতে যেটা হয় সেটা হচ্ছে, আরেকটা অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা কি পাই, যে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড আছে না, আর এটাতে হাইড্রোজেন আছে, তারপর আরেকটাতে এই অ্যালকাইল টালকা আছে। এখানে কিন্তু এই কার্বনটার উপরে কিন্তু একটা পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে, কারণ কি, কজ সে অক্সিজেনের সাথে বন্ড করে আছে, এবং অক্সিজেন কি পার্শিয়াল নেগেটিভ চার্জ নাকি? তাহলে সেক্ষেত্রে এই অ্যালডোল বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এই নিউক্লিওফাইলটা দ্যাট ইজ আরেকটা অ্যালডিহাইড, যেটা অ্যাকচুয়ালি যে ক্ষারের সাথে বিক্রিয়া করে কার্বন আয়নে কনভার্ট হচ্ছে, সেটা
আরেকটা অ্যালডিহাইডকে অ্যাটাক করে এই কার্বনে যেটা পার্শিয়ালি পজিটিভ চার্জ হয়েছে, তখন সেটাকে আমরা নিউক্লিওফাইলিক রিয়াকশন বলতেছি, যেহেতু অ্যাটাকিং রিয়েজেন্টটা নিউক্লিওফাইল এখানে। ঠিক আছে, আচ্ছা। তো এইটাকে ওদের কি তোমাদের ক্রোমটা টানতে হবে, কাদের ক্ষেত্রে স্থায়িত্ব বেশি, কাদের ক্ষেত্রে কম, এক্সেট্রা এক্সেট্রা। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, ধনাত্মক ইলেকট্রোফাইল কাদেরকে বলা হচ্ছে, যাদের উপর পজিটিভ চার্জ আছে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, নিউক্লিওফাইলের উদাহরণ, সো এগুলো জিনিস উদাহরণ তোমরা একটু পড়বা, নিচ থেকে পড়লেই মোর দেন ইনাফ। আর ইলেকট্রোফাইলের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক্সেট্রা, ধরো এটা, এইটার এক্সপ্লেনেশন হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এদের ক্ষেত্রে এরা কেন হচ্ছে কি ইলেকট্রোফাইল, কারণ ওদের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ সম্ভব, বা ওদের এই মুহূর্তে অষ্টক অসম্পূর্ণ, এটা হচ্ছে আরো মূল কথা। অষ্টক অসম্পূর্ণ মানে তাদের লাস্টের যেই শেলটা আছে সেই শেলটাতে অক্টেট এখনো পূরণ হয়নি, তারা চাইলে আরো কাউকে অ্যাকোমোডেট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এই জিনিসটা আমরা আগেই বলে ফেলছি যে কার্বন কার্বন দ্বিবন্ধনে ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে। তারপর কার্বনের ক্ষেত্রে দ্বিবন্ধনের ক্ষেত্রে এখানে তার কারণটা আবার উল্লেখ করছে, আংশিক ধনাত্মক, এই যে দেখো আমি যেটা বলে আসছি, আংশিক ধনাত্মক কার্বন পরমাণুতে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। ঠিক আছে, আচ্ছা, এটা নতুন করে আসলে আর বলার কিছু নাই। আচ্ছা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এগুলো জিনিস তোমরা একটু দেখলেই পারবা, এগুলো একটু নিচ থেকে একটু পড়ো তাইলে হবে। ঠিক আছে, কজ এই যে নিচের কোনটা ইলেকট্রোফাইল, এগুলো জিনিস পারবা, পড়লেই পারবে এগুলো। ঠিক আছে, এখানে আসলে সেরকম এক্সপ্লেন করার কিছু নাই, কজ আমরা অ্যাটাকিং রিয়েজেন্ট কি আমরা আগে বলছি। আর নামের ভিত্তিতে হবে নামকরণগুলো। আচ্ছা, মার্কনিক সূত্র তোমরা মনে হয় এই একটা সূত্রই মনে কলেজ লাইফে অর্গানিক যদি কেউ পড়ে থাকো ভালোভাবে পড়ছো, সেটা হচ্ছে যে তেলে মাথায় তেল দেওয়াটা হচ্ছে মার্কনিকের নিয়ম। সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে ডাবল বন্ড অসম একটা অ্যালকিন, যাদের ক্ষেত্রে হাইড্রোজেন যার হাতে বেশি আছে তাকেই হাইড্রোজেন দেওয়া। সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বেশি আছে, তো ওকে আমরা হাইড্রোজেন দিব। এটি হবে ম্যাক্সিমাম উৎপন্ন, যে 2 ব্রোমো প্রোপেন 90%, তেলা মাথায় তেল দেওয়া, বইতেও লিখে দিছে এই জন্য তেলা মাথায় তেল দেওয়ার মতো। এটা মোটামুটি জানলে হবে কি। এখানটা বিশেষ শর্ত হচ্ছে যে ওকে অবশ্যই অপ্রতিসম অ্যালকিন হতে হবে। অপ্রতিসম অ্যালকিন মানে কি, যাদের ডাবল বন্ডটার অবস্থানটা এরকম যে তুমি যদি ওদেরকে সমান দুই ভাগে ভাগ করো, তাহলে ক্ষেত্রে কি হবে, সমান দুই ভাগে ভাগ করলে কোনোভাবেই দুই সাইডে সমান সংখ্যক কার্বন থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তো এই ক্ষেত্রে ওই যে স্থায়িত্বের ক্রোমোটোম এগুলো জিনিস, আর খারাসের নিয়মটা হচ্ছে বিপরীত মার্কিনকফ ল বলা হচ্ছে। এটাও তোমরা পড়লেই পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মার্কিনকফের নিয়মটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার অনুসরণ করতেছে, কারণ যেই ম্যাক্সিমাম প্রোডাক্টটা তৈরি হচ্ছে, বা এসেনশিয়ালি তুমি বলতে পারো যে এখানে যে ব্রোমিন হাইড্রোজেনটা, এখানে কিন্তু হাইড্রোজেন হচ্ছে প্রথমে অ্যাটাকিং রিয়েজেন্ট, হাইড্রোজেন আয়নটা প্রথমে অ্যাটাকিং রিয়েজেন্ট। যেহেতু হাইড্রোজেন আয়ন হচ্ছে এটা পজিটিভ চার্জ বা পজিটিভ চার্জ বহন করতেছে, তাহলে অবশ্যই ওইটা হবে ইলেকট্রোফিলিক। হ্যাঁ, সো এখানে যেহেতু প্রথম অ্যাটাকিং রিয়েজেন্ট হাইড্রোজেন আয়ন, তাই এটা কিন্তু ইলেকট্রোফিলিক মেকানিজমে হচ্ছে। এই যেখানে লেখাও দিচ্ছে দেখো, প্রথম ধাপে বিকারক হাইড্রোজেন ব্রোমাইড থেকে ইলেকট্রোফাইল রূপে হাইড্রোজেন আয়ন এবং নিউক্লিওফাইল রূপে এটা সেটা ব্লা ব্লা ব্লা। কিন্তু প্রথমে কে অ্যাটাক করছে ভাইয়া, প্রথমে কিন্তু অ্যাটাক করছে হাইড্রোজেন, তাই কিন্তু অবশ্যই অবশ্যই অ্যান্সারটা ইলেকট্রোফিলিক বিক্রিয়াই হবে। ঠিক আছে, আচ্ছা, গেল। এই যেখানে লেখা আছে মার্কোনিকের মতে সংযোজন বিক্রিয়াটি ইলেকট্রন আকর্ষী আয়নিক বিক্রিয়া। আচ্ছা, সরি, আমি একটু জিনিস ভুল বলছি, কি জানি প্রতিস্থাপন বলে ফেলছি আমি, আসলে প্রতিস্থাপন বলতে বলতে পারবো, বাট এখানে কিন্তু ডাবল বন্ডটা ভেঙে যে দুই সাইডে অ্যাড হচ্ছে, তো এটা কিন্তু ইলেকট্রন অ্যাডিশন রিয়াকশন এসেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা। আর এটা ক্ষেত্রে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খারাসের ক্ষেত্রে কি হয়েছে, ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটছে। তো এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা, গেল। আচ্ছা, এখান থেকে আমি একটু শর্টকাট শিখাই দিই। অ্যালকিন অ্যালকাইনের ডাবল বন্ড ট্রিপল বন্ড, সরি, ডাবল বন্ড থাকলে ওজোন অ্যানালিসিস বিক্রিয়াটা কি হবে, শর্টকাট হচ্ছে ডাবল বন্ডটা ভেঙে দুইটার সাথে একটা করে অক্সিজেন যোগ করে দিবা। তো এটার সাথে অক্সিজেন যোগ করে দেওয়া হচ্ছে ফর্মালডিহাইড, আর এটার সাথে যোগ করে দিচ্ছে প্রোপানল। ঠিক আছে, এই যে দেখো ফর্মালডিহাইড বা মিথানল, আর এখানে হচ্ছে প্রোপানল। সেম কাহিনী দেখো, এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা বিউটিন 2। বিউটিন 2 এর ক্ষেত্রে এখানেও সেম কাহিনী, জাস্ট ডাবল বন্ডটা ভেঙে এটা অক্সিজেন এটা অক্সিজেন, তাহলে এটা হচ্ছে ইথানল, এটা ইথানল, তাহলে 2 ইথানল। সেম কাহিনী এখানে ডাবল বন্ডটা ভেঙে দাও, তাহলে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি গ্রেটার পার্সপেক্টিভে একটা প্রোপানন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রোপানন হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আবার কারণ কি, কারণ এখানে কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন নাই, জাস্ট এখানে যদি আমরা অক্সিজেন বসাই দিই তাহলে কিন্তু প্রোপানন হয়ে যাচ্ছে। আবার এটার ক্ষেত্রে সেম, এটা যদি আমরা অক্সিজেন বসাই দিই তাহলে এটা আবার একটা অ্যালডিহাইড হচ্ছে, সেটা হচ্ছে মিথানল। ঠিক আছে, আচ্ছা। সেম কাহিনী এখানে, এখানেও তুমি ডাবল বন্ড, আচ্ছা পারবা, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা।
অ্যালকিন, অপ্রতিসম, এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো এত কিছু তো পড়তে হবে না, বাট এই বিক্রিয়াটা তোমাকে জানতে হবে। অ্যালকাইনে পানি সংযোজন, অ্যালকাইনের সাথে পানি যোগ করলে কি হচ্ছে? অ্যাসিটালডিহাইড বা অ্যালডিহাইড, এটা হচ্ছে মাথায় রাখবা। সেটা হচ্ছে কি, ইথাইনের সাথে বা অ্যালকাইনের সাথে তুমি যদি পানির সংযোজন ঘটাও তাহলে তুমি কার্বনিল কম্পাউন্ডস পাবে, কার্বনিল। হ্যাঁ, কাজ তুমি প্রোপাননও পাইতে পারো, সেক্ষেত্রে এটা কিটন। আবার তুমি অ্যাসিটালডিহাইড করতে পারো, সেক্ষেত্রে সেটা অ্যালডিহাইড। তাহলে গ্রেটার, মানে বৃহত্তর সেন্সে কি হবে অ্যান্সারটা? বৃহত্তর সেন্স হবে কার্বনিল কম্পাউন্ডস। ঠিক আছে, আচ্ছা। তারপর ধরো আম, এটার শর্টকাট তো আমরা আগেই দিয়ে ফেললাম। এটা, ও আচ্ছা সরি, এখানে আসলে সেম পেজটা রিপিট হয়েছে আরেকবার। আচ্ছা, এই লাইনটা দেখো, এটা কিন্তু তোমাদের এইচএসসির সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য। অ্যালকাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত। আচ্ছা, তো তারা খুব সিম্পলি প্রোপানন এক্সেট্রা। আচ্ছা, প্রথমত তারা বলছে যে পানি অ্যাড করছে একটু আগে, যে বিক্রিয়াটা তারা দিছে পানির সংযোজন, পানির সংযোজনের মাধ্যমে কি হয়েছে? অ্যালডিহাইড বা কিটোন, এইটা দুইটা একটা আমরা পাচ্ছি, রাইট? তো এই দেখো অ্যালডিহাইড, আমরা জানি যে অ্যালডিহাইডকে জারণ করলে, একটা জিনিস মাথায় রাখবা, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে জাইমান অক্সিজেন পাওয়া যায় বা ন্যাসেন্ট অক্সিজেন পাওয়া যায়, যার দ্বারা জারণ ঘটানো সম্ভব। তাই ইথানল এর সাথে, ইথানলকে আমরা জারিত করলে কি পাবো? ইথানোয়িক অ্যাসিড পাবো। বা আর আসল কথা, যে কোনো অ্যালডিহাইডকে জারিত করলে তুমি কার্বক্সিলিক অ্যাসিড পাবা, এবং বিজারণ করলে তুমি কি পাচ্ছ? বিজারণ করলে কিন্তু তুমি অ্যালকোহল পাচ্ছ। হ্যাঁ, এটাও তুমি দেখবা। ঠিক আছে, এটাও তুমি পাবা। আচ্ছা, তো এখান থেকে এইটুকু শিখলেই মোর দেন ইনাফ। পারবা এগুলো। আচ্ছা, এটারও একটা শর্টকাট দেখো। সেটা হচ্ছে যে যদি তোমার ট্রিপল বন্ডের সাথে ওজোন অ্যানালিসিস করতে বলো, তখন তুমি কি বলবো? জাস্ট ডাবল বন্ডটা ভেঙে দিয়ে দুইটা ও ও এইচ যোগ করে দিবা। কি? ও ও এইচ, সেম কাহিনী এটার ক্ষেত্রে কি করবা? এখানে দুইটা ও যোগ করতে হলে তোমাকে এইচ সি ও ও এইচ দাও তো। মোট দুইটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন যোগ হয়েছে না? হয়েছে। তাহলে এটা শর্টকাট কি, অ্যালকেনের ক্ষেত্রে ট্রিপল বন্ডটা ভেঙে দিয়ে জাস্ট ও ও এইচ যোগ করে দিলেই তুমি ফাইনাল ফলাফলটা পেয়ে যাবে। যেমন ধরো এখানে আমরা কি করলাম দেখো তো, ও এইচ লাগাই দিলাম, তাহলে এটা কি হচ্ছে? প্রথম অংশটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, পর অংশটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তাহলে কি হচ্ছে? দুইটা ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা। পারবা এই পয়েন্টগুলো একটু পইরো। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, এই দেখো একটু আগে আমি যে জিনিসটা বলছিলাম, এখানে তাই বলছে দেখো। দ্বিযোজী কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। অক্সিজেন ও কার্বন পরমাণুতে তড়িৎ পার্থক্য তারা বলছে অনেক অধিক হয়। কার্বনিল মূলকের পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণুর দিকে অধিক আকৃষ্ট হয়, ফলে অক্সিজেন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ এবং কার্বন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এরূপ পোলারিত কার্বন মূলকের ধনাত্মক কার্বন পরমাণুকে ঋণাত্মক কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল সহজে আক্রমণ করে নিউক্লিওফিলিক সংযোজন ঘটায়। এই কয়েকটা লাইন তুমি ভালো করে পড়লেই কিন্তু এই কনসেপ্টটা তোমার জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আগাই আমরা। আচ্ছা, তারপর হচ্ছে এইগুলো জিনিস খুব একটা পড়তে হবে না, বাট এইটা তোমার এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ো। বিশেষ দ্রষ্টব্য, একমাত্র ফর্মালডিহাইড অন্যান্য অ্যালডিহাইড ও কিটোনের মতো অ্যামোনিয়া এর সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। একমাত্র ফর্মালডিহাইড অন্যান্য অ্যালডিহাইড ও কিটোনের মতো অ্যামোনিয়ার সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। ফর্মালডিহাইডে 40% জলীয় দ্রবণ ও ফরমালিনকে গাঢ় ব্লা। আচ্ছা, এত কিছু তো পড়তে হবে না, মেইনলি আসলে জিনিসটা আছে সেটা হচ্ছে এইটা। হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন নামক সাইক্লিং পলিমার গঠিত হয়। হেক্সামে রিউমেটিক ফিভার বা বাতজ্বর বা প্রস্রাব থলি সংক্রমণ প্রদাহের রোগ উৎসরূপে ব্যবহৃত হয়। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা আমি যখন পড়ালেখা করতাম তখনও এটা বিভিন্ন জায়গায় আসতো। আজকে আসলে একটু ডিস্টার্ব দিচ্ছে। এটা আসলে মূলত আমার ওয়াইফাই না থাকার ফলে হয়েছে এটা আসলে। যাই হোক, আমরা তাও ক্লাসটা শেষ করি তাড়াতাড়ি। আচ্ছা, আগাই আমরা। এই পার্টটাতে আসলে সেরকম দেখার কিছু নাই। এই যে, এইটা হচ্ছে তোমাদেরকে, আচ্ছা সরি, আয়ালডোলটা আমরা স্কিপ করে ফেলছি নিচে ভুলে বলে। আচ্ছা, আসলে এই পেজটা একটু একটু এলোমেলো। আচ্ছা, ক্যানিজারও বিক্রিয়া। আচ্ছা, এটা কি আসলে এখানে অ্যালডোলের, এটা আসলে অ্যালডোলের আলোচনা মনে হয় না। আচ্ছা হ্যাঁ, এখান থেকে আসলে আই থিঙ্ক শুরু হয়েছে। আচ্ছা, 200, আচ্ছা একটু দাঁড়াও তো, এখানে আসলে কাহিনীটা কি? 230, হ্যাঁ 229। আচ্ছা হ্যাঁ, সরি, এই যে এখান থেকে শুরু হয়েছে আসলে, সরি। কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন বা অ্যালডল ঘনীভবন, দেখো তো আমি তোমাদেরকে একটু আগে জিনিসটা বলছিলাম মনে আছে? দেখো, এই যে ক্ষার, এই জিনিসটা দেখছিলা? এখানে একটা জিনিস মাথায় রাখবা, অ্যালডল এবং ক্যানিজারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। তোমার এই পার্থক্য চার্টটা আসলে তারা পরে দিচ্ছে, আমরা একটু আগে দেখে নিই। দেখো, বলছে
অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডও কিটোনে অ্যালডন ঘনীভবন দেবে। তাহলে একটা শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন কি, এটা আসলে অনেকবার বলা হয়ে গেছে আগে ইতিমধ্যে। আলফা কার্বনের সাথে যে সকল হাইড্রোজেন থাকে তাদেরকে আলফা হাইড্রোজেন বলে। এবং আরেকটা কি পয়েন্ট বলছে, লঘু ক্ষার দ্রবণে, লঘু ক্ষার, তাহলে মনে রাখবা গারোটা ইউজ করতে হবে ক্যানিজারোতে। এবং আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, অ্যালডিহাইডে কোন বিক্রিয়াটা দেখা যাবে, ক্যানিজারো বিক্রিয়া দেখা যাবে। এবং মাধ্যমটা দেখো, এটা কি, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কেন নিউক্লিওফিলিক বলো তো? কজ এখানে অ্যাটাকিং যেই কার্বা, যে বিকারকটা, ওটা কিন্তু একটা কার্বো, কার্বন আয়ন, নেগেটিভ চার্জড। তাহলে ওইটা কিন্তু নিজে একটা নিউক্লিওফাইল। সো ও যখন আরেকটা অ্যালডিহাইডকে অ্যাটাক করে, ও কিন্তু হচ্ছে মূলত নিউক্লিওফাইলের মতো আচরণ করতেছে। তাই এদেরকে আমরা বলতেছি নিউক্লিওফিলিক সংযোজন আহ, বিক্রিয়া, বা এই ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন করতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু বিক্রিয়াটা দেখি। দেখো, এই যে দেখো, লঘু ক্ষারের উপস্থিতিতে, ক্ষার মানে কি, OH মাইনাস, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হোক, যাই থেকে হোক, একটা অ্যালডিহাইডকে সে আক্রমণ করতেছে। এবং এই অ্যালডিহাইডের কি আছে, আলফা হাইড্রোজেনটা আছে। আলফা হাইড্রোজেনের ফলে তুমি একটা জিনিস লক্ষ্য করবা, অ্যালকাইনের ক্ষেত্রেও আলফা হাইড্রোজেন তো আসলে ওই ক্ষেত্রে এমনি বলা যায় না। বাট মেইন কথা হচ্ছে, যখন একদম সাইডে থাকে একটা হাইড্রোজেন, ও কিন্তু এমনিতে একটা প্রবণতা থাকে একটু চলে যাওয়ার, মানে ইজিলি ব্রেক করার। তো যখন এই লঘু ক্ষারের উপস্থিতিতে আমরা হচ্ছে গিয়া একটা অ্যালডিহাইডকে রাখতেছি, তখন তার আলফা হাইড্রোজেনটা চলে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে কার্বনের সাথে বন্ধনটা। এবং যখন সে ভাঙতেছে, তখন সে কোনো ইলেকট্রন কিন্তু নিজে থেকে নিয়ে যাচ্ছে না, সে রেদার হাইড্রোজেন আয়ন হিসেবে চলে যাচ্ছে, মানে সে দুইটা ইলেকট্রনই রেখে যাচ্ছে। তখন এই হাইড্রোজেনটা এই OH এর সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে ওয়াটার। এবং ওই যে তার দুইটা ইলেকট্রন, একটি মানে হাইড্রোজেন নিজের ইলেকট্রন যে রেখে গেছে, তার ফলে কি হয়েছে, এখানে কিন্তু কার্বনের একটা এক্সট্রা ইলেকট্রন দেখা যাচ্ছে, যেটা কিন্তু তার আগে ছিল না। এর ফলে যে জিনিসটা হয়েছে, তার উপর একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ দেখা যাচ্ছে, যাকে আমরা বলতেছি কার্বানায়ন। এবং এই কার্বানায়নই হচ্ছে একটা নিউক্লিওফাইল। কারণ যার উপরে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, সে কিন্তু হচ্ছে কি পজিটিভ চার্জকে আকর্ষণ করে, বা এসেনশিয়ালি বলা যায় যে হচ্ছে কি পজিটিভ চার্জকে আকর্ষণ করে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এটা আমরা পারবো আশা করি। এই দেখো পরবর্তীতে কি হয়েছে, নিউক্লিওফিল কার্বন আয়নটা আরেকটা অ্যালডিহাইডকে আক্রমণ করতেছে, যেই অ্যালডিহাইড আমরা জানি যে পার্শিয়াল পজিটিভ কার্বন থাকে, কারণ অক্সিজেনটা অধিক তড়িৎ ঋণাত্মক। এবং এর ফলে ওদের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। আচ্ছা, ঠিক আছে, এটা আসলে অনেকবার বলা হয়ে গেছে, so আমরা আগাই। আর ক্যানিজারের ক্ষেত্রে কি হয় ভাইয়া? ক্যানিজারের ক্ষেত্রে মাথা রাখবা, ক্যানিজারের ক্ষেত্রে মাথা রাখবা, সেটা হচ্ছে দুইটা অ্যালডিহাইডই বিক্রিয়া অংশগ্রহণ করবে, বাট একটার ঘটবে জারণ। কি বলা হয়েছে, একটার ঘটবে জারণ আর আরেকটার ঘটবে বিজারণ। তা আমাকে একটা জিনিস বলো, তোমাদেরকে একটু আগে একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে অ্যালডিহাইডের জারণ করলে তোমরা কি দেখছিলে একটু আগে? একটু আগে দেখছিলে যে জারণ করলে হচ্ছে কি অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? আর বিজারণ করলে কি তৈরি হয়, এটা আমি মুখে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই বিজারিত করলে হচ্ছে অ্যালকোহল তৈরি হবে। তাহলে এখানেও সেম কাহিনী দেখো, বিজারিত করলে তুমি পাচ্ছ হচ্ছে কি তোমার অ্যালকোহল, আর জারণ করলে হচ্ছে কি তোমরা আসলে মূলত অ্যাসিডই পাবা, বাট হচ্ছে আসলে এখানে বিক্রিয়ার মাধ্যমে ওই সোডিয়ামটা হচ্ছে কি রিপ্লেস করে দিয়ে সোডিয়াম ফরমেট তৈরি হয়েছে, ঠিক আছে? বাট মাথায় রাখবে যে মূলত অ্যালডিহাইডকে জারিত করলে তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিডই পাবা, ঠিক আছে? আচ্ছা। তো যাই হোক, ওটা না হয় অ্যাসিড হয়ে পরে হচ্ছে আমরা ডেরিভেটিভ পাইছি, যে জারিত উৎপাদ সোডিয়াম ফরম্যাট, বাট মেইন থিমটা কিন্তু একই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমরা পাইলাম, তো এখান থেকে কন্ডিশনস গুলো একটু ভালো করে পড়বা। এই যে এখানে লিখেও দিচ্ছে, আন্তঃআণবিক জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটে, ঠিক আছে? আচ্ছা, এগুলো জিনিস পারবা আসলে। আচ্ছা, তারপর কি বলছে, সাবস্টিটিউশন বিক্রিয়া। সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্ষেত্রে আসলে এখান থেকে লাইনগুলো তোমরা পড়ো, এগুলা মানে সেরকম বলে দেওয়ার কিছু নাই, কমন কমন জিনিস। এটার উপর আমার আলাদা একটা ভিডিও আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে SN1 SN2টা আরো ভালোভাবে বুঝতে পারবা। আমি এখানে আসলে সংক্ষেপে কিছু বলি। SN দ্বারা আসলে মূলত সাবস্টিটিউশন বিক্রিয়া বোঝানো হচ্ছে, এবং 1 এবং 2 দ্বারা আসলে মূলত অর্ডারটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আসলে এত কিছু যদি আমার পড়তে প্যারা হয়, এখানে সুন্দর একটা চার্ট থাকার কথা, আমি তোমাকে দেখাই। ও, চার্টটা কি আমি আগে রেখে আসলাম? আচ্ছা, চার্টটা আসলে কোথায় যে গেল? চার্ট তো মনে হয়, আচ্ছা চার্ট না, আই থিঙ্ক এই যে এইখান তুমি মেইন পয়েন্টগুলো তুমি জেনে যাবে। যেমন ধরো বিক্রিয়ার ধাপ, মাথায় রাখবা, যেটা SN1 সেটা 2 ধাপে হবে, আর যেটা SN2 সেটা হবে 1 ধাপে। তারপর কি বলছে, বিক্রিয়ার ক্রম, হ্যাঁ, ফার্স্ট অর্ডার ওয়ান, যেটা সেটা ফার্স্ট অর্ডার এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, মেইন পয়েন্ট কোনগুলো এটা আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে নিউক্লিওফিলের ঘনমাত্রা,
নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে SN2 মেকানিজম হবে, আর ঘনমাত্রা যদি কম হয় তাহলে সেটা কি হবে, SN1 মেকানিজম অনুসৃত হবে। এটা হচ্ছে তোমাদের একটা কি পয়েন্ট এমসিকিউতে আসার মতো। এবং আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে সক্রিয়তার ব্যাপার স্যাপার, যে কাদের ক্ষেত্রে। এই যে 8 পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট হচ্ছে তোমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। RX এর প্রকৃতি বা অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতিটা, সেটা যদি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মানে 3 ডিগ্রি যদি হয় তাহলে তার ক্ষেত্রে SN1টা ঘটবে। মানে 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 ঘটার প্রবণতা বেশি, আর SN2 কখন বেশি ঘটবে, যদি সেটা 1 ডিগ্রি হয়। ঠিক আছে, মানে প্রবণতার একটা ব্যাপার। এটা হচ্ছে তোমার এমসিকিউতে আসার মতো। এছাড়া বাকিগুলো তুমি এমনি হয়তো পারবা। ইলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে সেম, এই বেসিক বেসিক কয়েকটা জিনিস পড়লেই তোমার কাভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। EN1 এটা নিয়ে আমি আসলে খুব একটি আলোচনা করতেছি না, তাই লাস্ট যে টপিকটা আজকের সেটা হচ্ছে মাল্টিপল সাবস্টিটিউশন ইন বেনজিন অ্যান্ড ওরিয়েন্টেশন। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই, মাথায় রাখবা। বেনজিন রিং অ্যাক্টিভিটিং হওয়ার শর্ত, বা তোমরা যেটাকে হচ্ছে অর্থ প্যারা। আচ্ছা, সো সরি, আসলে আমার আসলে আজকে ওয়াইফাইটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি সো সরি। আচ্ছা, সো বেনজিন অ্যাক্টিভিটিং গ্রুপ কারা, যারা হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট এবং পজিটিভ মেজোমারিক এফেক্টের প্রদর্শন করবে তাদেরকে আমরা বলবো বেনজিন অ্যাক্টিভিটিং গ্রুপ। আর যারা হচ্ছে কি যারা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ এবং নেগেটিভ মেসোমারিক এফেক্ট শো করবে তাদেরকে আমরা বলবো বেনজিন ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। বাট এখানে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে তোমরা দেখবা যে এরকম কিছু কেস পাওয়া গেছে যখন যেখানে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখা যায়, কিন্তু তারপরেও সে বেনজিন অ্যাক্টিভিটিং গ্রুপ, কারণ ওই একই মূলকটা কি আবার পজিটিভ মেজোমারিক এফেক্ট দেয়, এবং পজিটিভ মেজোমারিকের এফেক্টটা এই নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের থেকে বেশি পাওয়ারফুল। এর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে সেটা অর্থোপ্যারা ডিরেক্টিং বা বেনজামিন অ্যাক্টিভিটিং রিং হিসেবে গণ্য হচ্ছে, যদিও সে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্ডাকটিভ এফেক্ট কি এবং মেজোম্যানিক এফেক্টটা কি। খুবই ইজি, একটু মনোযোগ দিলে জিনিসটা এক বাসাতে বুঝতে পারবে। আচ্ছা, আবেশীয় ফলের ক্ষেত্রে বলছে কার্বন পরমাণুর সাথে যুক্ত এক্স পরমাণু বা হ্যালোজেন পরমাণু দ্বারা সিগমা বন্ধনের পোলারিকরণকে এক্স এর আবেশীয় ধর্ম বলে। আচ্ছা, এক্স এখানে মাথায় রাখবে অধিক তড়িৎ ঋণাত্মক, আহ অধিক ঋণাত্মক যে কোনো কিছু, মানে এসেনশিয়ালি হ্যালোজেনই ধরে নাও। তো একটা জিনিস দেখো, যখন হচ্ছে তোমার হ্যালোজেনটা কার্বনের সাথে যুক্ত আছে বা কার্বনের থেকে অধিক ঋণাত্মক কেউ, তখন সে শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিবে। তখন সেটাকে আমরা বলতেছি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা নেগেটিভ আবেশীয় ফল বা ঋণাত্মক আবেশীয় ফল। আবার যখন হচ্ছে কার্বনের থেকে তুলনামূলকভাবে কম তড়িৎ ঋণাত্মক কেউ আছে, নট নেসেসারি কম 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 তড়িৎ ঋণাত্মক, এরকম কেউ যে কিনা হচ্ছে তার ইলেকট্রনগুলো কার্বনের দিকে দিবে এসেনশিয়ালি। দেখো কি বলছে। আবার অ্যালকাইল মূলক আর, যেমন মিথাইল ইথাইল থেকে ইলেকট্রন ঘনত্ব সিগমা বন্ধনে কার্বন পরমাণুর দিকে সরে যায়। তো এক ক্ষেত্রে আমরা কি দেখতেছি, তো অধিক তড়িৎ ঋণাত্মক কেউ আসলে নিজের দিকে টেনে নিচ্ছে। আবার কি দেখতেছি, অ্যালকাইল টাইপ কেউ আসলে নিজের ইলেকট্রন ঘনত্বটা আরেকটা কার্বন থেকে দেওয়ার চেষ্টা করতেছে। এই দেওয়ার চেষ্টা দেখা গেলে তখন সেটাকে আমরা বলবো পজিটিভ আবেশীয় ফল বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট গেল। আচ্ছা, আর মেজোমারিক এফেক্ট জিনিসটা কি দেখো। মেজোমারিক এফেক্ট জিনিসটা মাথা রাখবা, এটা হচ্ছে অনুরণনের সাথে সম্পর্কিত। আচ্ছা, এখানে তুমি লিখে দিই শর্টে, সেটা হচ্ছে আবিষ্কার ফলটা মূলত সিগমা বন্ধনের জন্য দায়ী, মানে সিগমা বন্ধনের সাথে রিলেটেড। কিন্তু মেসোমেরিক ফলটা মূলত পাই বন্ডের সাথে রিলেটেড, বা পাই বন্ধন, হ্যাঁ, পাই বন্ডের সাথে রিলেটেড। এখন এই জিনিস দেখো, লক্ষ্য করো, সিগমা বন্ধনের ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি আমরা দেখতেছি যে কার্বনের সাথে একটা সিগমা বন্ধনে যখন থাকে একটা হ্যালোজেন তখন টানাটানি হচ্ছে, তাহলে এটা অবশ্যই ইন্ডাকটিভ এফেক্টের আন্ডারে পড়তেছে। বাট মেসোমেরিক এফেক্টে তাদেরও ইলেকট্রন ক্লাউড ডেন্সিটির কাহিনী, টানা এবং দেওয়ার কাহিনী, বাট সেটা অনুরণনে অংশগ্রহণ করবে। কি বললাম, অনুরণনে অংশগ্রহণ করবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা খুব ভালোভাবে যদি আচ্ছা দেখো, তোমরা আসলে পরের পেজে গেলে দেখবা, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, ফেনলের সাথে যখন
ওইচ মানে ফেনলে আমরা জানি কার্যকরী মৌলিক হিসেবে ওইচ থাকে, যখন হচ্ছে ওইচ থাকতেছে আমরা কিন্তু জানি এই কার্বনের সাথে যে অক্সিজেন যে বন্ড করে আছে, এই অক্সিজেন কিন্তু অধিক ঋণাত্মক এবং অধিক অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার ফলে কি হবে, ইলেকট্রন নিজের দিকে টানবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, নেগেটিভ আবির্ভাব ফল। বাট এখানে যদি আমরা আবার একটু লক্ষ্য করি, এই এই ওএইচ এর কিন্তু আবার অনেকগুলো লোন পে ইলেকট্রন আছে, যে লোন পে ইলেকট্রনগুলো কিন্তু রেজোনেটিং এ বা রেজোনেশনে পার্টিসিপেট করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে পজিটিভ মেসোমারিক এফেক্ট। সো এরকম কিছু কম্পাউন্ড আছে যারা হচ্ছে কি অনুরণনে তাদের ইলেকট্রনটা উল্টা দিবে, লোন পে ইলেকট্রন গুলো। আবার কিছু কিছু কম্পাউন্ড আছে যারা উল্টা নিবে। সো যারা নিবে তাদেরকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ মেসোমারিক এফেক্ট, এবং যারা হচ্ছে দিবে তাদেরকে বলবো পজিটিভ মেসোমারিক এফেক্ট। যেমন ধরো এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, নাইট্রোবেনজিন, এটার ক্ষেত্রে ও কিন্তু উইথড্র করতেছে ইলেকট্রন রেজোনেশন থেকে, মানে এসেনশিয়ালি বেনজিনের ভেতরে ইলেকট্রন ডেনসিটিটা কমায় দিচ্ছে। সো ওদেরকে বলা হবে বেনজিন ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কারণ তারা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া খুব সহজে হইতে দেয় না। বাট যারা অ্যাক্টিভেটিং গ্রুপ তারা হচ্ছে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি উল্টা বাড়ায় দেয় বেনজিন রিংয়ে, যার ফলে তাদের ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো আরো ইজিলি ঘটতে পারে। কারণ দেখো ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু নিউক্লিওফাইলগুলো আরো সহজে আক্রমণ করতে পারতেছে। সো মাথায় রাখবা, অ্যাক্টিভেটিং রিং কেন বলা হচ্ছে, কজ তার মানে ইলেকট্রোফাইলদের সাথে বিক্রিয়া করার প্রবণতা বাড়তেছে, কজ তার ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি বাড়তেছে নিজের ভিতরে। আর মেটাডিরেক্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনগুলো উইথড্র হচ্ছে, যার ফলে তার ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি কমে যাচ্ছে, বা অনুরণনশীল ওই ইলেকট্রনগুলোর ভিতরে ঘনত্বর যে ব্যাপারটা ক্লাউড ডেন্সিটি ওটা কমে যাচ্ছে, এই জন্য ডিঅ্যাক্টিভেটিং রিং বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আসলে আমি এটা খুব সহজে একটু পড়বো। আমি এখানে খুব সহজে মনে রাখতাম কি, অর্থোপ্যারা ডিরেক্টর হচ্ছে তারা যাদের ভিতরে শুধুমাত্র সিঙ্গেল বন্ড প্রেজেন্ট, আর মেটা হচ্ছে তারা যাদের ভিতরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট। এটা হচ্ছে সহজ শর্টকাট ছিল। এই যে দেখো এদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড প্রেজেন্ট আছে। এই যে সায়ানাইডের ক্ষেত্রে ট্রিপল বন্ড দেখা যাচ্ছে, বাট অর্থোপ্যারার ক্ষেত্রে কিন্তু কোথাও ডাবল বন্ড দেখবে না, দেখো সবগুলোর ক্ষেত্রে সিঙ্গেল বন্ড। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা কিন্তু মূলত পজিটিভ মেসোমারিক এফেক্ট প্রদর্শন করতেছে। তো পজিটিভ মেসোমারিক এফেক্ট মানে কি, তারা হচ্ছে গিয়ে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটিতে কন্ট্রিবিউট করবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এই সিএস থ্রি, এই সিএস থ্রি কিন্তু পজিটিভ মেসোমারিক এফেক্ট নাই, বাট তার কি আছে, তার হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে। মানে সেই সে তার নিজের ইলেকট্রনগুলো কি ইলেকট্রন ক্লাউড মানে বেনজিনের ইলেকট্রন ক্লাউডের দিকে ঠেলে দেয়। ও কিন্তু মেসোমারিক ইফেক্ট শো করতেছে না, বাট পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করতেছে। তাহলে আমরা কি বলছিলাম, বেনজিনিং অ্যাক্টিভিটিং হওয়ার শর্ত হচ্ছে তাকে হচ্ছে কি হয় পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখতে হবে, পজিটিভ মেসোমারিক। এখানে পজিটিভ মেসোমারিক এফেক্ট হচ্ছে মুখ্য ফ্যাক্টর, পজিটিভ ইন্ডাকটিভ অতটা মুখ্য না। এর জন্য আমরা দেখি যে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু পজিটিভ মেসোমেরিক এফেক্ট আছে, তাদেরকে আমরা বেনজিনিং অ্যাক্টিভিটি বলবো। ক্লাসিক এক্সাম্পল কি, ক্লাসিক এক্সাম্পল ওএইচ। আবার পজিটিভ মেসোমারিক এফেক্ট না থাকা সত্ত্বেও মিথাইলকে আমরা বেনজিনিং অ্যাক্টিভিটি বলতেছি, কজ ওর ক্ষেত্রে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই কয়টা পয়েন্ট তোমরা একটু মাথায় রেখো। আচ্ছা, আচ্ছা তো আমরা আগাই। প্রভাব, সিএস3 এর প্রভাব টভাব এত কিছু লাগবে না। এগুলো জিনিসও তোমরা পারবা। দেখো মানে এগুলো আসলে মূলত ওই যে আগের যে বিক্রিয়াগুলো যেখানে দেখে আসছো, মেটাজাইলিন ফাইলিন, মানে এগুলো আবারও লাইক বারবার করছে ফিডেল অ্যালকাইলেশন, এবার অ্যাসাইলেশন বিক্রিয়া। আচ্ছা, অ্যাসাইলেশন বিক্রিয়া, বাট এবার কার ক্ষেত্রে করছে, টলুইনের ক্ষেত্রে করছে। আগেরবার আমরা দেখে আসছি বেনজিনের ক্ষেত্রে। তো আসলে একই জিনিস মোটামুটি ঘুরে ফিরে আসতেছে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আহ এগুলো জিনিস একটু দেখলেই হবে। আচ্ছা, এইগুলো জিনিস একটু দেখি। এই যে এগুলো কিন্তু তোমাদের সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তো, আমরা একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এখানে তারা বলছে এন হচ্ছে কি 6, তাহলে উইথাউট ডাউট এটা বুঝে যাচ্ছে এটা বেনজিন, এবং তারা কি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিছে, তাহলে অবভিয়াসলি এখানে টলুইন তৈরি হবে। কারণ আমরা জানি যে এইটা কিন্তু হচ্ছে কি ওই ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। হ্যাঁ, পরবর্তীতে তার আবারও সেম বিক্রিয়াটা আবার ঘটাচ্ছে, তাহলে সেক্ষেত্রে টলয়েনের হচ্ছে গিয়ে বিক্রিয়া ঘটে তোমার হচ্ছে কি এসেনশিয়ালি কি একটা জাইলিন তৈরি হতে পারে। ঠিক আছে, মানে দুইটা সি3 মূলক থাকবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে গিয়ে কাহিনী। আচ্ছা, এই যে দেখো আমি তোমাকে যেটা বললাম, টলোনের সাথে যদি তুমি আবার ফিলের অ্যালকাইলেশন বিক্রিয়া দাও তখন কিন্তু জাইলিন তৈরি হবে, যে অর্থোজাইলিন হবে। যখন তো অর্থ পজিশনে একটা সিএইচ3 আছে, আবার এখানে হচ্ছে প্যারা পজিশন আছে, তাই তাকে আমরা 1,4 ডাইমিথাইল বেনজিন বা প্যারাজাইলিনিল বলতেছি, যেখানে একটা হচ্ছে কি 1 নম্বর কার্বন পজিশনে রয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ এই যে এইগুলো তোমরা পারবা। দেখো আবারও সেম কাহিনী। এখানে হচ্ছে কি তোমার অ্যালকাইন 2 কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে তোমার আয়রন টিউবের ভিতরে যখন পাস করা হচ্ছে তখন বেনজিন পাচ্ছি। এবং বেনজিন ফিজিক্যাল অ্যালকাইলেশন আমরা দেখতেছি যে সিএইচ3 আছে এবং হচ্ছে কি
শুষ্ক বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, তাহলে এখানে তুমি কি পাবা? টলিন। তা টলিন থেকে মানে সি পাবা, সি হচ্ছে তুমি টলিন পাবা। সো টলিন থেকে আবার কি ট্রাইনাইট্রোটলিন তৈরি করতে হবে। ট্রাইনাইট্রো তার মানে তার তিনটা NO2 গ্রুপ থাকবে, এবং টলিন যেহেতু নামের ভিতরে আছে একটা হাতে CH3 থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা এসেন্সিয়ালি টলিনের নাইট্রেশন বিক্রিয়া করলে হয়ে যাচ্ছে। কিসের? টলিনের নাইট্রেশন বিক্রিয়া, ঠিক আছে? এই দেখো, আমার মনে হয় এখানে দেওয়া থাকার কথা, এই দেখো, টলারেন্ট নাইট্রেশন বিক্রিয়া যে প্রথম ধাপে করছে তখন তারা একটা NO2 যুক্ত করতে পারছে। বাট এই বিক্রিয়াটা তারা হচ্ছে কিয়া এই যে দাঁড়াও, ও আচ্ছা, এটা দ্বারা তো আসলে সক্রিয়তা তারা দেখাইছে, বাট এটার অ্যান্সারটা, আচ্ছা কোশ্চেনটা আসলে কি চাইছে তারা? ওয়েট, এই হলো, হ্যাঁ তারা তো বলছেই অ্যাসিটাইল। ও আচ্ছা, সরি, এখানে আসলে কোনটা অধিক সক্রিয় চাইছে, তারা TNT-র প্রস্তুতি চায় নাই। আচ্ছা ঠিক আছে, TNT-র প্রস্তুতি আসলে শেষের টপিক, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আসলে আমাদের টপিকটা আজকে আসলে এখানেই শেষ। আমরা হচ্ছে কি অ্যালকেন থেকে হচ্ছে নেক্সট ক্লাস শুরু করব। তো যারা যারা ক্লাস তো অবশ্যই আই থিঙ্ক উপকৃত হয়েছো। পরবর্তী ক্লাসে যোগদান করার জন্য আহ্বান রইল, এবং আমাদের কোর্সে ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্টে ছাড় মানে বিশেষ ছাড়ে ভর্তি চলতেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটাতে ইনরোল করলে একটা উপকৃত হবে। তো আবারও সামনে দেখা হবে, হ্যাঁ। তোমাদের সবার জন্য শুভকামনা।